প্রশ্ন বলছে এসএসসি সিপিওর কোশ্চেন্স বলছে যে মোহিনীঅট্টম কোন হিন্দু দেবতার সাথে যুক্ত? গণপতি, ব্রহ্মা, বিষ্ণু নাকি শিব? দ্বিতীয় কোশ্চেন দেখো, এটা বলছে এসএসসি জিডির প্রশ্ন। এসএসসি জিডিতে বলছে তিরুমালা তিরুপতি দেবস্থানমের আস্থানা নর্তকী কে? এই টাইটেলটা কাকে দেয়া হয়েছে? যামিনী কৃষ্ণমূর্তি, মল্লিকা সারাভাই, শোভনা নারায়ণ নাকি সোনাল মানসিং? আরেকটা কোশ্চেন দেখবে, দেখো 3 নম্বর কোশ্চেন, এটাও জিডির প্রশ্ন। বলছে এসএসসি জিডিতে সীতারা দেবী তিনি কোন শাস্ত্রীয় বা ক্লাসিক্যাল সঙ্গীত মানে ক্লাসিক্যাল নৃত্যের সাথে যুক্ত? 4 নম্বর কোশ্চেন দেখো, এটা হচ্ছে এসএসসি এমটিএস এর প্রশ্ন। বলছে নিম্নলিখিত ভারতীয় নৃত্যশিল্পীদের মধ্যে কে ছিলেন যিনি ভারতীয় ইতিহাসের প্রথম মহিলা রাজ্যসভায় মনোনীত হয়েছেন? রাজ্যসভায় মনোনীত হওয়া প্রথম মহিলা কাকে? অপশন বলছে রুক্মিণী দেবী অরুণডালে, মাধুরী দীক্ষিত, মল্লিকা সারাভাই নাকি সরোজ খান? তো এই কোয়েশ্চেন্স গুলো এসএসসি বলো, রেলওয়ে বলো, যে কোনো এক্সামে ক্লাসিক্যাল ডান্স থেকে এসেছে এবং আবারও আসবে। তো এই প্রশ্নগুলো তুমিও পারবে, কিন্তু তার আগে যদি পারতে হয় এমসিকিউ নয়, থিওরি জানতে হবে তোমাকে। তাই আজকের ভিডিওটা হচ্ছে আমাদের ক্লাসিক্যাল ডান্স সম্পর্কে হবে। তো ক্লাসিক্যাল ডান্স যেটাকে আমরা ধ্রুপদী নৃত্য বলে থাকি, তো এই ধ্রুপদী নৃত্য থেকে এ টু জেড মানে আমাদের 8টা ক্লাসিক্যাল ডান্স। ভারতনাট্যম কবে সৃষ্টি হয়েছে, কিভাবে সৃষ্টি হয়েছে, তার ডান্সারের নাম, তারা কোন কোন ক্ষেত্রের সাথে যুক্ত রয়েছে, তারপরে আমরা ভারতনাট্যম দেখব, কত্থক দেখব, কথাকলি, মোহিনীঅট্টম যত রয়েছে সব একটা ভিডিওর মধ্যে কম্প্যাক্ট তোমরা পেয়ে যাচ্ছ, প্লাস থাকছে হচ্ছে এমসিকিউ। ওকে, তো এর মাধ্যমে আজকের ভিডিওটা কমপ্লিট করব। চলো তাহলে আজকের ক্লাস শুরু করি। থাকতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত, যদি মিস করো ভাই অনেক কিছু মিস হয়ে যাবে। তাই একেবারে নয়, এই ভিডিওটা কিন্তু তোমার জন্য একেবারে অ্যাপ্রোপ্রিয়েট ভিডিও। তো চলো আজকের ভিডিও শুরু করি, ক্লাসিক্যাল ডান্স বা ধ্রুপদী নৃত্য। আমার নাম রঞ্জিত বর্মন, ক্লাস শুরু করছি চলো। তো সবার প্রথমে আমরা ডান্স মানে দুই ধরনের নাচকে দেখি। তো যেমন হচ্ছে একটা হচ্ছে ক্লাসিক্যাল ডান্স, একটা হচ্ছে ফোক ডান্স। এবার এই যে ক্লাসিক্যাল ডান্স এবং ফোক ডান্স, এদের মধ্যে তফাৎটা কোথায়, পার্থক্যটা কোথায়, কেন ক্লাসিক্যাল ডান্স বলছি বা কেন ফোক ডান্স বলছি, তার মধ্যে এই দুটোর মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে, বিশাল বড় একটা ফারাক রয়েছে। দেখো পয়েন্ট পয়েন্ট করে আমরা সুন্দর করে এইটা বুঝে নিই যে এদের মধ্যে মূল পার্থক্যটা কি। দেখো, যদি আমরা ক্লাসিক্যাল ডান্স বলি তাকে ধ্রুপদী নৃত্য বলা হয় বাংলাতে, অথবা শাস্ত্রীয় নৃত্য বলা হয়ে থাকে। তো শাস্ত্রীয় নৃত্য বা ধ্রুপদী নৃত্যের যে উৎপত্তির কথা যদি বলি, এর একটা ইতিহাস রয়েছে, পৌরাণিক ইতিহাস বা ধর্মের সাথে কানেক্টেড থাকবে, এবং অনেক প্রাচীন কাল থেকে এটা সৃষ্টি হয়েছে। এবং এটা হচ্ছে তোমার প্রাচীন শাস্ত্রীয় গ্রন্থ, যেমন হচ্ছে নাট্যশাস্ত্র, অভিনয় দর্পণ, এখান থেকে সৃষ্টি হয়ে এসছে। উল্টো দিকে যদি আমরা বলে থাকি যে ফোক ডান্সের কথা, এর উৎপত্তিটা হয়েছে কোনো একটা লোকাল গ্রাম্য অঞ্চলে, আঞ্চলিকভাবে কোনো একটা উপজাতির সংস্কৃতি থেকে, উৎসব পার্বণ মানে উদযাপন করবার থেকে, সেই সময় থেকে আঞ্চলিকভাবে উপজাতীয় গ্রাম্য জীবন যাপনকে তোমার হচ্ছে ব্যক্ত করে লোকনৃত্যের মাধ্যমে। মানে হচ্ছে এটা, দেখো আমাদের যদি মনের অনুভূতিকে বোঝাতে হয় তাহলে আমরা কিভাবে বোঝাবো? মনের অনুভূতিকে যদি বোঝাতে হয় তাহলে আমরা নৃত্য, গীত এগুলোর মাধ্যমে বোঝাবো, সেখান থেকেই এগুলো জন্ম হয়েছে। তো আঞ্চলিকভাবে যে উপজাতীয় গ্রাম্য জীবনযাপনের যে সমস্ত মানুষ রয়েছে, তাদের মনের ভাব প্রকাশ করবার জন্য উৎসব করতো। এই উৎসবটাকে আরো বেশি মুখরিত করবার জন্য তারা নৃত্য গীতের নিত, মানে কি বলে, সাহায্য নিত। সেখান থেকে সৃষ্টি হয়েছে লোকনৃত্য, ঠিক আছে। আর উল্টো দিকে মন্দিরে দেবতার আরাধনা করতে গিয়ে অনেক প্রাচীন কাল থেকে ধর্মীয় শাস্ত্র, নাট্যশাস্ত্র, সেখান থেকে সৃষ্টি হয়েছে হচ্ছে তোমার ক্লাসিক্যাল নৃত্য। যদি এর নিয়ম এবং শৈলীর দিকে পার্থক্য বলতে লাগে, তাহলে আমরা বলবো নিয়ম। তুমি ভালো করে বুঝতে পারছো যে ক্লাসিক্যাল যে নৃত্য হয় সেটা ক্লাসিক্যাল সঙ্গীত হোক বা ক্লাসিক্যাল হচ্ছে তোমার নৃত্য হোক না কেন, দুটোই কতটা হচ্ছে তোমার নিয়ম গণ্ডির মধ্যে আর কি হয়, ভীষণ কঠিন হয়। কিন্তু কেন? তার কারণ এর মধ্যে একটা সুগঠিত সুনির্দিষ্ট নিয়মে আবদ্ধ থাকে, এর বাইরে যাওয়া যাবে না। তোমাকে তোমাকে এই রুলস অ্যান্ড রেগুলেশনস গুলো, এই মুদ্রা, অঙ্গভঙ্গি, এক্সপ্রেশন, ভাব, সমস্ত ব্যাকরণ অনুসরণ করে তবে হচ্ছে ক্লাসিক্যাল ডান্স করতে হবে। আবার ভারতবর্ষে 8টা ক্লাসিক্যাল ডান্স রয়েছে,
প্রত্যেকটা ক্লাসিক্যাল ডান্সের মধ্যে তাদের ভাব আলাদা, তাদের মুদ্রা আলাদা, তাদের ছন্দ আলাদা। যখন তুমি ওডিসি করছো তখন ওডিসির ব্যাকরণ মেনে করতে হবে, এর বাইরে গেলে হবে না। ভারতনাট্যম যখন করছো ভারতনাট্যমের মুদ্রা, হাতের ভঙ্গি, চোখের এক্সপ্রেশন এগুলো মেনে করতে হবে, বাকিগুলো ইয়ে করলে চলবে না। তোর একটা কঠিন একটা কি হচ্ছে তোমার গণ্ডি রয়েছে, ব্যাকরণ রয়েছে, একটা তোমার কি রয়েছে, এদের একটা শাস্ত্র রয়েছে, শাস্ত্র মেনে করতে লাগে। উল্টো দিকে তুমি চলে যাও হচ্ছে ফোক ডান্সের ক্ষেত্রে। ফোক ডান্সের ক্ষেত্রে মেলা হচ্ছে বলে করো, মনে করো দোল উৎসব পালিত হচ্ছে বা আঞ্চলিক কোন একটা উৎসব হচ্ছে, সবাই তাতে মুখরিত হয়েছে, উৎসবের মুখরিত, তাই সহজ সরল ভাবে স্বতঃস্ফূর্তভাবে পার্টিসিপেট করা যেতে পারে এমন একটা ডান্স হচ্ছে ফোক ডান্স। সেখানে স্বতঃস্ফূর্ততা থাকে, সরলতা থাকে, অপেক্ষাকৃত কম কঠিন থাকে, এখানে মুদ্রা বা হচ্ছে শাস্ত্রীয় এগুলোর কোনো মান্যতা থাকে না, এরা হচ্ছে নিজের মন থেকে আর কি নাচ করে, ঠিক আছে। যেমন মনে করো তুমি একটা স্টেজে উঠেছো, স্টেজে উঠে যারা নাচ করবে তারা ওয়েল ট্রেন্ড ডান্সার হয়, তারা স্টেজ পারফর্ম করবে, কিন্তু একই রকম ভাবে একজন ডান্সার স্টেজে পারফর্ম করছে, সে শিখে পারফর্ম করছে, কিন্তু সেই গানে স্টেজে নিচে যারা নাচছে তাদের কোনো নেই, তারা মনের খুশিতে তারা নেচে যাচ্ছে, এইটাই হচ্ছে পার্থক্য দুটোর মধ্যে। স্টেজে যারা নাচছে সেটা হচ্ছে ওয়েল ট্রেন্ড হবে ক্লাসিক্যাল ডান্সের মতন, কিন্তু স্টেজের নিচে মেলাতে যখন অনুষ্ঠান হচ্ছে সেই গানের তালে তালে যারা পা মেলাচ্ছে, কাঁধ মেলাচ্ছে, তারা মনের আনন্দে মেলাচ্ছে, তো সেইটা হচ্ছে এখানে কোনো সেরকম ট্রেনিং এর কোনো ব্যবহার হয় না, কোনটা গন্ডির ব্যবহার হয় না, তারা হচ্ছে নিজের মতন করে, তো লোকনৃত্য এইটা ব্যাপার। তারপরে দেখো আরেকটা পয়েন্ট রয়েছে এইখানটাতে, যে প্রশিক্ষণ। প্রশিক্ষণে যে এখনই বলে দিলাম যে তোমাকে ক্লাসিক্যাল ডান্স হতে গেলে একটা গুরু শিষ্যের পরম্পরা, দীর্ঘদিন থেকে তোমাকে এগুলো শুধু শিখতে হবে না তা না, পড়তে হবে। শাস্ত্রে কি বলা রয়েছে সেই মুদ্রা, এক একটা এক্সপ্রেশন, হাতের কোন ছন্দ, কোন মুদ্রা, পায়ের কোন তাল, প্রত্যেকটা পড়াশুনো করতে হবে, তারপরে গিয়ে তোমাকে সেটাকে ইয়ে করতে হবে। যেমন হচ্ছে দীর্ঘমেয়াদী, কঠোর এবং নিয়মতান্ত্রিক একটা প্রশিক্ষণ দরকার পড়ে। গুরু শিষ্যের পরম্পরা রয়েছে হচ্ছে ক্লাসিক্যাল ডান্সের মধ্যে। উল্টো দিকে যদি তুমি ফোক ডান্সের দিকে চলে যাও, এমন কোনো ব্যাপারই নেই, কোনো অনুষ্ঠান হচ্ছে, সেটা দোল উৎসব হতে পারে, আঞ্চলিক কোনো উপজাতির কোনো ফেস্টিভ্যাল হতে পারে, কোনো মেলা হতে পারে, সেখানে গিয়ে আনুষ্ঠানিক সাধারণত পরিবার এবং সম্প্রদায়ের মধ্যে শিখে টিকে নিয়ে মোটামুটি একটু কয়েকদিনের মধ্যে গিয়ে তুমি পার্টিসিপেট করতে পারো, ঠিক আছে। হ্যাঁ, বুঝতে পারলে, এই হচ্ছে ব্যাপার। অপরদিকে আরেকটা পার্থক্য আমরা বলতে পারি পরিবেশন। পরিবেশন কোথায় করব? ক্লাসিক্যাল ডান্সের জন্য একটা স্টেজ দরকার পড়বে বা একটা হচ্ছে সুগঠিত পরিমার্জিত অনুষ্ঠান দরকার হবে, সেখানে ওইটা ক্লাসিক্যাল ডান্স পারফর্ম করার জন্যই আয়োজন করা হয়েছে। তো এখানে একটা হয় সাধারণত মঞ্চ বা উচ্চ মন্দির, সেখানে ধর্মীয় আচার আচরণ হয়, সেই ধরনের জায়গাতে পরিমার্জিতভাবে, সুগঠিতভাবে, সুন্দরভাবে নিয়ম মেনে ক্লাসিক্যাল ডান্স পারফর্ম করবে যারা হচ্ছে ক্লাসিক্যাল ডান্সার থাকবে। উল্টো দিকে কি হয়? উল্টো দিকে হচ্ছে কোনো উৎসব হোক, বিবাহ উৎসব, ফসল কাটার সময় হোক, ঋতু পরিবর্তনের আনন্দ হোক, সেইগুলো, যেমন মনে করো ডান্ডিয়া। ডান্ডিয়া নবরাত্রিকে কেন্দ্র করে হয়, তো এটা একটা ফোক ডান্সের মধ্যে পড়ে যায়। তো ডান্ডিয়া যে সবাই দীর্ঘদিন থেকে ট্রেন করে তারপরে ডান্ডিয়া করছে তা নয়, কিন্তু ডান্ডিয়া আসছে তার আগে একটু শিখে শিখে নিয়ে মনের আনন্দে তারা গিয়ে পার্টিসিপেট করছে, এইরকম আর কি। উল্টো দিকে ভারতনাট্যমের ক্ষেত্রে একটা পোশাক ইয়ে করতে হবে, দীর্ঘদিন থেকে সে ভারতনাট্যমই শিখছে সুন্দর করে গুরুর কাছে, তারপরে গিয়ে একটা নির্দিষ্ট অনুষ্ঠানে গিয়ে পারফর্ম করছে, সে নবরাত্রির জন্য ওয়েট করবে না, ঠিক আছে। তো এইরকম একটা ব্যাপার থাকে। আর একটা ব্যাপার হচ্ছে কি বলতো, এই দুটোর মধ্যে পার্থক্য তোমার পোশাক এবং সাজসজ্জা। জাস্ট বলে দিলাম পোশাক এবং সাজসজ্জা কি। এই যে তোমার হচ্ছে পোশাক এবং সাজসজ্জার মধ্যে তোমার ক্লাসিক্যাল ডান্সের মধ্যে তোমার একটা নির্দিষ্ট ঐতিহ্য রয়েছে। যেমন তুমি যদি দেখো ক্লাসিক্যাল ডান্সের মধ্যে ভারতনাট্যমের পোশাক, কথাকলির পোশাক আলাদা, মণিপুরি পোশাক এবং হচ্ছে ওড়িশি বা কত্থকের যেই পোশাক হয়, সাজসজ্জা হয়, তার আলাদা হয়। তো এই যে সাজ এবং সজ্জা, তার মধ্যে একটা নির্দিষ্ট ঐতিহ্যবাহী জমকালো একটা ধর্মীয় তাৎপর্যপূর্ণতা থাকবে। এখানে তোমাকে সুন্দর সুন্দর ভারী গয়না পরতে হবে, অলংকার পরতে হবে, পায়ে হচ্ছে তোমার হচ্ছে এই পরতে হবে, কি বলে তোমাকে, পায়ের যে ঝুমুর পরতে হবে, ঠিক আছে। এবং হচ্ছে একটা আর্টিস্টিক মেকআপ দরকার পড়ে, বিশেষ করে হচ্ছে যদি কথাকলি ডান্স হয়, এখানে এক একটা মেকআপের রং এক একটা ক্যারেক্টারকে তোমার হচ্ছে নির্দেশ করে, একটু পরে গিয়েই দেখবো। তো এখানে একটা পোশাক, মেকআপ, অলংকারের একটা সামঞ্জস্য রয়েছে এবং হচ্ছে নির্দিষ্ট ব্যাকরণ মেনে হয়। কিন্তু উল্টো দিকে সহজ সরল রঙিন আঞ্চলিকভাবে আর কি নিজেরা নিজেদের মতন করে সুন্দর করে সেজে তারা হচ্ছে পার্টিসিপেট, এখানে ওইরকম ভাবে কোনো গণ্ডি নেই, ঠিক আছে। এবার আলটিমেটলি যদি আমাদের বোঝার মতন বুঝতে লাগে তাহলে বুঝবো যে
যদি আমরা মনে করো এর নিয়ম টিয়মগুলো দেখি, তাহলে দেখবে এটা একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আবদ্ধ রয়েছে, একটা শাস্ত্র মেনে, নিয়ম মেনে বা একটা কনস্টিটিউশন মেনে তবে হচ্ছে ক্লাসিক্যাল ডান্স পারফর্ম করা হয়। শিখে ট্রেনিং নিয়ে, দীর্ঘদিনের ট্রেনিং নিয়ে গুরুর কাছে, তারপরে গিয়ে হচ্ছে পারফর্ম করতে লাগে হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীত। উল্টো দিকে এগুলোর তেমন কোনো নেই, তার মানে হচ্ছে ক্লাসিক ফোক ডান্স সবাই পার্টিসিপেট করতে পারে, একটু দেখে নিয়ে শিখে নিয়ে মনের আনন্দ ব্যক্ত করতে পারে, এর গণ্ডিটা অনেকটা বড়, ঠিক আছে। কিন্তু যদি আমরা ভৌগোলিক গণ্ডির কথা বলি, তাহলে হচ্ছে এটার উল্টো ব্যাপার হয়ে যাবে। কিরকম? ভৌগোলিক গণ্ডি হচ্ছে এই ফোক ডান্সগুলো নির্দিষ্ট এলাকায় নির্দিষ্ট উপজাতিদের মধ্যেই সীমাবদ্ধ। গরবা গুজরাটের ওই জায়গাতেই সীমাবদ্ধ, ঠিক আছে। তারপরে তোমার মনে করো তোমার হচ্ছে হিকাত, হিকাত হচ্ছে জম্মু কাশ্মীরের ওই উপজাতিদের মধ্যেই হচ্ছে সীমাবদ্ধ রয়েছে। ইয়াকশে গান কর্ণাটকের ওই অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে, আমরা তো সেটা করি না। হুরকা বাউল আমরা করে থাকি, সেটা উত্তরাখণ্ডের চাষিরা করে থাকে হুরকা বাউল। একই রকম ভাবে এই ক্লাসিক্যাল ডান্সগুলো যদি আমরা পার্থক্য করতে থাকি, তাহলে ক্লাসিক্যাল ডান্সের যদি আমরা ভৌগোলিক গণ্ডির কথা বলি, তাহলে এটা অনেক বিস্তৃত, বিশাল বড় এরিয়াতে, এখানে তুমি যেখানে কিছু বিশ্বের যে কোনো জায়গায় সুগঠিত মঞ্চের মধ্যে বা মন্দিরের মধ্যে পারফর্ম করতে পারো। এর গণ্ডি অনেক বড় ভৌগোলিক দিক থেকে, ঠিক আছে, কিন্তু নিয়মের গণ্ডি এর হচ্ছে সীমাবদ্ধ, এর বাইরে তুমি যেতে পারবে না। আই হোপ খুব সুন্দর করে আমি তো এটা দুটোর পার্থক্য বুঝিয়েছি, আশা করি তুমি বুঝতে পেরেছো। এরপরে দেখবো এই যে ক্লাসিক্যাল ডান্স, এগুলোকে ক্লাসিক্যাল ডান্সের মর্যাদা দেয় কে? দেয় হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা ইনস্টিটিউট রয়েছে, ইনস্টিটিউট বা সংস্থা, সংস্থাটার নাম হচ্ছে সঙ্গীত নাটক একাডেমি, যার দায়িত্বের মধ্যে পড়ে ভারতের যত পারফর্মিং আর্টস রয়েছে, সেটা হচ্ছে নৃত্য হোক, সেটা হচ্ছে সঙ্গীত হোক, বা মনে করো মানে অভিনয় হোক, যেটাকে আমরা নাট্যশাস্ত্র বা নাটক বলে থাকি। তো এগুলোকে সার্টিফাই করা বা সার্টিফিকেশন দেওয়ার দায়িত্ব হচ্ছে এই সঙ্গীত নাটক একাডেমি। তাহলে কোনো নাচ আজকে 8টা ক্লাসিক্যাল ডান্স রয়েছে, কালকে 9টাও হতে পারে, তাতে 9 নম্বরটাকে ক্লাসিক্যাল ডান্সের হিসাবে যে সার্টিফিকেশন দেবে বা মর্যাদা দেবে, তার দায়িত্ব হচ্ছে সঙ্গীত নাটক একাডেমির। সঙ্গীত নাটক একাডেমি কি করবে? একটা কমিটি তৈরি করবে, সেই কমিটি হচ্ছে স্টাডি করবে, দীর্ঘদিন সুন্দর করে দক্ষ ব্যক্তিদের, অভিজ্ঞ ব্যক্তিদের দ্বারা সেটাকে হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করা হবে যে ক্লাসিক্যাল ডান্সের যে গুণগুলো থাকা উচিত এর মধ্যে আছে কি নেই। যদি থাকে তাহলে হচ্ছে এই কমিটি রেকমেন্ডেশনে সঙ্গীত নাটক একাডেমি ওটাকে ক্লাসিক্যাল ডান্সের মর্যাদা দিয়ে দেবে। একই রকমভাবে ক্লাসিক্যাল সঙ্গীত বলো, ক্লাসিক্যাল ডান্স বলো, বা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ বলো না কেন, ঠিক আছে, আমাদের বেঙ্গলি কিন্তু এখন হচ্ছে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মর্যাদা পেয়েছে। কারা দিয়েছে সার্টিফিকেট? সঙ্গীত নাটক একাডেমি, সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে রয়েছে। আর এইটি স্থাপিত হয়েছিল, সালটা তো অবশ্যই তোমাদের জানতে হবে, 1953 সালে, যার হেডকোয়ার্টার রয়েছে নিউ দিল্লিতে, ঠিক আছে। তাহলে ক্লাসিক্যাল ডান্সের যদি কেউ মর্যাদা দেয়, তাহলে হচ্ছে সঙ্গীত নাটক একাডেমি, এই সংস্থাটার নাম মনে রাখবে, ঠিক আছে। চলো এরপরে আমরা দেখব সমস্ত ক্লাসিক্যাল ডান্সের মধ্যে মূলত এই 3টে ভাগ থাকে, 3টে ভাগ 3 রকমের জিনিস ব্যক্ত করে। সবার প্রথমে আমাদের জানতে হবে যে ক্লাসিক্যাল ডান্সের মূল উদ্দেশ্যটা কি। 3 ভাবে হয়, 3টে জিনিসের সংমিশ্রণে আমরা ক্লাসিক্যাল ডান্স করে থাকি। যেমন মনে করো একজন নাচছে, আমরা তুমি আমি যারা হচ্ছে সাধারণভাবে দেখছি তারা বুঝবো আচ্ছা সে শুধু মিউজিকের তালে তালে নৃত্য করছে, কিন্তু যারা অভিজ্ঞ ব্যক্তি তারা দেখবে সে শুধু নৃত্য করছে না, সে মিউজিকের তালে ছন্দের সহযোগিতাতে নৃত্য করছে, প্লাস হচ্ছে তার যে হাতের মুদ্রা, তার যে চোখের এক্সপ্রেশন, প্রত্যেকটার মাধ্যমে সে একটা গল্প বলছে, সে অভিনয় করছে, ডায়লগ বিহীন অভিনয় হয় এখানটাতে নাচের মধ্যে। তাই এই 3টে পার্ট হচ্ছে, প্রথমে হচ্ছে নৃত্য, বানাটা দেখবে নয় রি তয় তয়, NRITTA, এটা আলাদা। এই নৃত্যর মাধ্যমে পিওর ডান্স থাকবে, একেবারে সম্পূর্ণ আর কি পুরো ডান্স থাকবে, এখানে বিশুদ্ধ নৃত্য থাকে, এখানে কোনো ভাব বা এক্সপ্রেশনের জায়গাই থাকে না, ঠিক আছে। তারপরে চলে আসি নৃত্য, এই স্পেলিংটা দেখবেন নয় রি তয়জফলা, NRITYA, নৃত্য। এইখানে থাকে ভাব, এইখানে থাকে এক্সপ্রেশন, তোমাকে নৃত্যর সাথে ভাব মানে মনের এক্সপ্রেশন বোঝাতে হবে, ছন্দ বোঝাতে হবে, এবং হাতের যে এক একটা মুদ্রা হয় 24 ধরনের মুদ্রা, সেই 24 ধরনের হাতের হস্ত মুদ্রা বোঝাতে হবে, যেটাকে আমরা হ্যান্ড জেস্টার বলে থাকি। মুখমণ্ডলের ভাবভঙ্গি, এই যে মুখমণ্ডলের ভাবভঙ্গি, চোখের ইশারা, চোখের তাকানো, এইগুলো সব এক একটা ইমোশনকে বোঝায়, যে রাগ করছে নাকি প্রেম নিবেদন করছে নে আশ্চর্য হচ্ছে, এক
একটা ইমোশন তুমি চোখের ভাব দিয়েই তুমি বুঝতে পারবে, তাহলে নৃত্য মানে হচ্ছে তোমার সম্পূর্ণটাই হচ্ছে অভিনয় একটা কথায়। তাহলে এটা হচ্ছে পিওর ডান্স, যেটাকে আমরা নয় ঋতয়তা নৃত্য বলছি, আর যেটা নয় ঋতয় ফলে নৃত্য বলছি সেখানে হচ্ছে সম্পূর্ণটাই অভিনয়। উল্টো দিকে আসছে হচ্ছে তোমার নাট্য। নাট্যর ক্ষেত্রে কি থাকে? নৃত্য, সঙ্গীত এবং নাটকের সম্মিলিত রূপ। আর তিনটেকে যখন একভাবে করে দেবে, এক সংমিশ্রিত করে দেবে, একই সাথে হচ্ছে তোমার ক্লাসিক্যাল ডান্স পারফর্ম হচ্ছে। তো এইটাই হচ্ছে যারা মাস্টার, যারা অভিজ্ঞ ব্যক্তি, যারা গুরু, তারা এইগুলোই দেখে যে তাদের প্রত্যেকটা ছন্দ, তাল, অভিনয়, এক্সপ্রেশন একটা অ্যাকিউরেসি মেনটেন হচ্ছে কিনা, ঠিকঠাক হচ্ছে কি হচ্ছে না। তো সেই তো যোগ্য আর কি ক্লাসিক্যাল ডান্সার। তো এই তিনটে হচ্ছে প্রত্যেকটা ক্লাসিক্যাল ডান্সের মধ্যেই ফলো করে। এবার আমাদের এখন বর্তমানে ভারতবর্ষে 8টা ক্লাসিক্যাল ডান্স রয়েছে। 8টা ক্লাসিক্যাল ডান্সের মধ্যে সব থেকে পুরনো হচ্ছে ভারতনাট্যম। তো ভারতনাট্যম সম্পর্কে একটু জানবো এবং ডিটেইলে জানবো, যাতে পরীক্ষাতে কোনো প্রশ্নই না আটকায়। সব পরীক্ষায়, যে কোনো পরীক্ষা, সেন্ট্রাল হোক স্টেট হোক, প্রত্যেকটা পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আটকে যাবে। তো এই ভিডিওটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে ভাই, ঠিক আছে? দেখো ভারতনাট্যম, এই যে দেখতে পাচ্ছ যে ভারতনাট্যমের ছবিটা, এই হচ্ছে ভারতনাট্যমের পোশাক আশাক। দেখো আমি যা যা বলেছি, এদের পোশাকের একটা কিন্তু জমকালো ব্যাপার থাকে, কিন্তু জাঁকজমক থাকে, অলংকার থাকে ভারী ভারী, জরি বরণের চকমকে একটা পোশাক থাকছে, মেকআপ থাকছে, সুন্দর করে সাজগোজ করে তবেই হচ্ছে ক্লাসিক্যাল ডান্স পারফর্ম করতে লাগে। তো ভারতনাট্যম হচ্ছে ভারতের সব থেকে পুরনো ক্লাসিক্যাল ডান্স, যেটা তামিলনাড়ুর তাঞ্জাভুর জেলাতে সৃষ্টি হয়েছে, তাঞ্জাভুর জেলাতে, ঠিক আছে? আর এই যে নাচটা সৃষ্টি হচ্ছিল, বলছে এটা হচ্ছে নটরাজ দেবকে হচ্ছে নির্দেশ করে। নটরাজ দেব অনেকটা হচ্ছে আমাদের শিবের সাথে কম্পেয়ার করি, তো মহাদেব শিব বা নটরাজ এই নৃত্যের স্রষ্টা বলে মনে করা হয়। কিন্তু যদি আমরা বাস্তব চিত্র দেখি, বা হচ্ছে এটা যদি ভারতে কিভাবে সৃষ্টি হচ্ছে তার ইতিহাসটা ঘাটি, তাহলে দেখা যাচ্ছে এর ইতিহাস একটা বিশাল বড় পুরনো ইতিহাস রয়েছে। প্রায় 2000 বছর আগে, 2000 বছর আগে এইটা সৃষ্টি হয়েছিল, ঠিক আছে? এবার 2000 বছর আগে যে ভারতনাট্যম ছিল, এখন বর্তমানের ভারতনাট্যম অনেক পাল্টে গেছে। তার মানে কালক্রমে চেঞ্জ হতে হতে, পরিবর্তন হতে হতে, পরিমার্জিত হতে হতে, সুগঠিত হতে হতে বর্তমানে এই পর্যায়ে এসছে ভারতনাট্যম। যেমন ভারতনাট্যমের মানে সূত্রপাত প্রথম হয়, তাহলে মন্দিরে সূত্রপাত হয়েছিল। তাহলে ক্লাসিক্যাল ডান্সের উৎপত্তি হচ্ছে কোনো না কোনো মন্দির থেকে, কোনো না কোনো ধর্মীয় শাস্ত্র থেকে, ঠিক আছে? তো মন্দিরে হতো কেন? তার কারণ আগে ভারতবর্ষে মন্দিরে দেবদাসী প্রথা ছিল। দেবদাসীরা এটা নেচে থাকতো। কারা দেবদাসী? দেবদাসী হচ্ছে দেবতার সেবায় যারা নিয়োজিত থাকতো, যে মেয়েরা বে নারীরা, তাদেরকে দেবদাসী বলা হতো। এই দেবদাসীরা সম্পূর্ণ জীবনটা দেবতার সেবাতে, মন্দিরেই তারা হচ্ছে জীবন কাটাতেন। তো দেবতাকে তুষ্ট করবার জন্য বা দেবতার আরাধনা করবার জন্য তারা নৃত্য পরিবেশন করত। সেই জন্য যেহেতু দেবদাসীদের দ্বারা হচ্ছে এটা পরিবেশিত হতো, সেই জন্য এই নাম, এটার নাম পরে হচ্ছে দাসীর আট্টাম বা দাসী আট্টাম, দাসীর আট্টাম বা দাসী আট্টাম, ঠিক আছে? এবার দাসীর আট্টাম এই নামটাই পরবর্তীকালে ভারতনাট্যম পড়েছে, তার নামটা, এই নামটা দিয়েছে হচ্ছে বর্তমান যুগে কৃষ্ণান আইয়ার। কি নাম বললাম? কৃষ্ণান আইয়ার। এই কৃষ্ণান আইয়ার দ্বারা হচ্ছে তোমার ভারতনাট্যম নামকরণ করা হয়েছে। পরীক্ষায় জিজ্ঞেস করে পুরনো নাম কি ভারতনাট্যম, তখন বলবে দাসিরাট্টাম। তোমার হচ্ছে দেবদাসীরা করে থাকতো মন্দিরে, সেই কারণে, ঠিক আছে? এর যে ইতিহাস এবার কিভাবে আসলো দেখি। দেখো এর ইতিহাস হচ্ছে নাট্যশাস্ত্র গ্রন্থে বলছে ভরতমুনি সৃষ্টি করেছে, ভরতমুনি। আর যেহেতু ভরতমুনি সৃষ্টি করেছে, সেই কারণে ভরতমুনির নাম অনুসারে ভারতনাট্যম নাম দিয়েছে কৃষ্ণান আইয়ার, ঠিক আছে? আচ্ছা, এটা একদম প্রাচীন ভারতের কথা। আর দিন গেল দিন গেল দিন গেল, তারপর হচ্ছে তোমার 19 শতক। 19 শতকে তাঞ্জোর, তামিলনাড়ুর তাঞ্জোরের 4 ভাই, নাম মনে রাখতে পারলে মনে রাখবে না, দরকার নেই, চিন্নাইয়া, পুন্নাইয়া, হচ্ছে ওয়াডিভেলু এবং হচ্ছে শিবানন্দ, এরা 4জনে মিলে এই নাচটাকে আরো বেশি পপুলার করলো। এটার সময় হচ্ছে তোমার 19 শতকে। এরপরে আরো দিন গেল, দিন যাওয়ার পরে দেখতে পাচ্ছ ইনি কে? ইনি হচ্ছেন রুক্মিণী দেবী অরুণডালে। রুক্মিণী দেবী অরুণডালে তিনি হচ্ছেন এই যে বর্তমানের যে ভারতনাট্যমের যে আমরা পুরো ফর্মটা দেখতে পারি, তার স্রষ্টা হচ্ছে রুক্মিণী দেবী অরুণডালে। তিনি এইটিকে আরো বেশি পপুলার করে এবং মন্দিরের ভেতর থেকে বের করে নিয়ে এসে সাধারণ মানুষকে পার্টিসিপেশন করার হচ্ছে সুযোগ করে দেন। তিনি হচ্ছেন ভারতনাট্যমকে পপুলার করেছিলেন, সেই জন্য বলা হয় হচ্ছে তিনি ভারতনাট্যমের জননী, ঠিক আছে? রুক্মিণী দেবী অরুণডালে। ওকে, আচ্ছা, এরপরে
দেখো এই নৃত্যের কি কি বৈশিষ্ট্য, এই নৃত্যের বৈশিষ্ট্য হচ্ছে এখানে সঙ্গীত থাকবে, ইম্পর্টেন্ট পরীক্ষায় এসেছিল, পরীক্ষায় আসবে, আবার রেলের পরীক্ষায়, এসএসসির পরীক্ষায় এখানে যে সঙ্গীত ব্যবহৃত হয় সেটা হচ্ছে কর্ণাটকী শাস্ত্রীয় সঙ্গীত ব্যবহৃত হয়। দেখো ভারতবর্ষের শাস্ত্রীয় সঙ্গীত বা ক্লাসিক্যাল, যদি মিউজিকের কথা বলি তাহলে দুই ধরনের মিউজিক হয় ক্লাসিক্যাল মিউজিক, একটা হচ্ছে উত্তর ভারতের সেটাকে হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক বলে, আর একটা হচ্ছে দক্ষিণ ভারতের কর্ণাটকী ক্লাসিক্যাল মিউজিক। যেহেতু ভারতনাট্যম দক্ষিণ ভারতের একটা ক্লাসিক্যাল ডান্স, তাই দক্ষিণ ভারতের ক্লাসিক্যাল ডান্স এবং দক্ষিণ ভারতের ক্লাসিক্যাল মিউজিক দুটোর কম্বিনেশনে ভারতনাট্যম হচ্ছে কর্ণাটকী সঙ্গীতের সাথে। আর এখানে যখন কর্ণাটক সঙ্গীত হয় এখানে কিন্তু কোনো ভোকালিস্ট থাকে না, কেউ গান করে না, শুধুমাত্র বাদ্যযন্ত্র হয়, ইনস্ট্রুমেন্টাল, যেমন মৃদঙ্গম বাজবে, বাঁশি বাজবে, বেহালা বাজবে, বীণা বাজবে এবং হচ্ছে করতাল বাজবে। এগুলোর মাধ্যমে, ইনস্ট্রুমেন্টালের মাধ্যমেই হচ্ছে ভারতনাট্যম প্রদর্শিত হচ্ছে কর্ণাটক সঙ্গীতের মাধ্যমে, ঠিক আছে। এবং হচ্ছে পোশাক, এখানে যে পোশাকটা পরে, যে সিল্কের শাড়ি পরে, তার প্রচুর পরিমাণে অলংকার ব্যবহার করতে লাগে এবং হচ্ছে পায়ে ঘুঙরু থাকে, এইটাই আমরা বললাম ভারতনাট্যমের খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে তোমার বৈশিষ্ট্য, পায়ে কি থাকবে, ঘুঙরু থাকবে। এই যে যখন চিকমিকি দেওয়া হচ্ছে তোমার যে সুন্দর একটা পোশাক, ভারতনাট্যমের পোশাক, অলংকার থাকছে সুন্দর, এই অলংকারগুলো তাকে পরিধান করতে হবে, তবেই সে হচ্ছে ভারতনাট্যম পারফর্ম করতে পারবে। তার কারণ এর যে সৃষ্টি হয়েছিল সেটা হচ্ছে একদম তোমার ভারতের পৌরাণিক কাহিনী, ধর্মীয় কাহিনী, মন্দির থেকে সৃষ্টি হয়েছিল। তাই দেবতার সামনে যখন তুমি ইয়ে করছো, পারফর্ম করছো, তাই আমাদের যে হচ্ছে তোমার পুরাণ শাস্ত্রের মতে যে ইন্দ্রের পুরী দেখানো হয়, ইন্দ্র বসে রয়েছে এবং তার পাশে আশেপাশে যে সমস্ত যে তার যে গোপীরা রয়েছে, মানে গোপী কি বলবো, তার যে উর্বশী, রম্ভা এরা রয়েছে, তাদের পোশাক কেমন ছিল ঠিক সেই রকম ভাবে সাজানো হয় হচ্ছে ক্লাসিক্যাল ডান্সের যারা নাচ করে, নৃত্য করে তাদের, ঠিক আছে। তো একটা বেশ ভালো ই রয়েছে। এরপর হচ্ছে ভারতনাট্যম নৃত্যের হচ্ছে শিল্পী, বেশ কিছু শিল্পী রয়েছে গুরুত্বপূর্ণ, একজন গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য পরীক্ষায় এসেছে প্রিভিয়াস ইয়ারে, যেমন হচ্ছে রুক্মিণী দেবী অরুণডালের কথা বললাম, ইনি হচ্ছেন রুক্মিণী দেবী অরুণডালে, যে কোথায় গেলাম, এই যে রুক্মিণী দেবী অরুণডালে, ঠিক আছে, তিনি হচ্ছেন ভারতনাট্যমকে বর্তমান রূপ দিয়েছিল, ঠিক আছে। এরপরে রুক্মিণী দেবী অরুণডালের সম্পর্কে আর কি জানবো, জানবো হচ্ছে তিনি হচ্ছেন প্রথম মহিলা যিনি রাজ্যসভায় নমিনেট হয়েছিল, রাজ্যসভায় নমিনেট হয়েছিল, রাজ্যসভায় নমিনেট হয়েছিল বা হচ্ছে তোমার কি বলে মনোনীত হয়েছিল, ঠিক আছে, রাজ্যসভায় মনোনীত হয়েছিল প্রথম মহিলা হিসেবে রুক্মিণী দেবী অরুণডালে। ইম্পর্টেন্ট নেম বালা সরস্বতী, এই যে বালা সরস্বতী তিনি, ঠিক আছে, বালা না ইনি নয়, বালা সরস্বতী এটা হচ্ছে তোমার এই যে ইনি আলারমেল ভ্যালি, আলারমেল ভ্যালি ইনি, ঠিক আছে। তো বালা সরস্বতী আরেকজন রয়েছে আন্তর্জাতিক স্তরে ভারতনাট্যমকে নিয়ে যান, তিনি হচ্ছেন পদ্মভূষণ প্রাপ্ত একজন হচ্ছে ভারতনাট্যম ট্রেনার। আলারমেল ভ্যালি পরীক্ষায় এসছে অলরেডি, পরীক্ষা জিজ্ঞেস করবে, আলারমেল ভ্যালি তিনি ভারতনাট্যমের সর্বকনিষ্ঠতম পদ্মশ্রী প্রাপিকা, তিনি হচ্ছেন এই যে আলারমেল ভ্যালি, দেখতে পাচ্ছ সাজটা দেখো, তার সাজটা দেখো, তো অনেক পুরনো আর কি তিনি ভারতনাট্যম নাচতেন। এরপর হচ্ছে নর্তকী নটরাজ, অলরেডি পরীক্ষায় রিপিটেডলি জিজ্ঞেস করেছেন নর্তকী নটরাজ সম্পর্কে, তিনি হচ্ছেন প্রথম ট্রান্সজেন্ডার মহিলা যিনি পদ্মশ্রী পেয়েছেন, ঠিক আছে, পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত প্রথম ট্রান্সজেন্ডার ব্যক্তি তিনি হচ্ছেন, পেয়েছেন, এই নাম হচ্ছে নর্তকী নটরাজ। তার বাড়ি হচ্ছে কোথায়, তামিলনাড়ুতে, তার বাড়ি হচ্ছে তামিলনাড়ুতে, তামিলনাড়ুতে বাড়ি। এবং হচ্ছে এই যে তার ছবি, এই যে দেখতে পাচ্ছ, এই যে তার ছবি, তিনি ভারতনাট্যমের সাথে যুক্ত, পরীক্ষা জিজ্ঞেস করবে নর্তকী নটরাজ কোন নাচের সাথে, তখন তোমাকে বলতে হবে ভারতনাট্যমের সাথে যুক্ত, ঠিক আছে। চলো তারপরে আর কে আছে দেখি ভারতনাট্যম। এবার হচ্ছে মল্লিকা সরাবাই এবং সরি মৃণালিনী সরাবাই এবং হচ্ছে মল্লিকা সরাবাই, দুজনে মা এবং মেয়ে, এই যে দেখতে পাচ্ছ, মা মৃণালিনী সরাবাই এবং হচ্ছে মল্লিকা সরাবাই, ইনি হচ্ছেন সরাবাই ফ্যামিলি থেকে বিলং করে, মানে সরাবাই ফ্যামিলি মানে হচ্ছে তোমার বিক্রম সারাভাই যে ফাদার অফ ইন্ডিয়ান স্পেস প্রোগ্রাম করেছিল, ঠিক আছে, তো বিক্রম সারাভাইয়ের ওয়াইফ হচ্ছে, স্ত্রী হচ্ছে মৃণালিনী সরাবাই, তার হচ্ছে কন্যা হচ্ছে, তাদের কন্যা হচ্ছে মল্লিকা সরাবাই। তো মৃণালিনী সরাবাই দর্পণ একাডেমি চালু করেছিল, এটাও গুরুত্বপূর্ণ, দর্পণ একাডেমি চালু করেছিল হচ্ছে মৃণালিনী সরাবাই, এটা হচ্ছে নাচের জন্য গুরুত্বপূর্ণ। মৃণালিনী সরাবাই এবং হচ্ছে মল্লিকা সরাবাই, তিনি দুইটো নাচের সাথে আর কি জড়িত, দুটো নাচ, একটা হচ্ছে তিনি মল্লিকা সরাবাই ভারতনাট্যম, অন্যদিকে হচ্ছে কুচিপুড়ি, তাহলে ভারতনাট্যম এবং
এবং কুচিপুড়ি মল্লিকা সারাভাই ট্রেনিং করেছেন, ঠিক আছে। এরপর আছে ইয়ামিনী কৃষ্ণমূর্তি। ইয়ামিনী কৃষ্ণমূর্তি ভারতনাট্যমের সাথে যুক্ত এবং কুচিপুড়ির সাথে যুক্ত। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ যে ইয়ামিনী কৃষ্ণমূর্তি দুটো নাচ করে থাকে সাধারণত, ভারতনাট্যম এবং আরেকটা শাস্ত্রীয় সঙ্গীত কুচিপুড়ি, ঠিক আছে। আচ্ছা, সোনাল মানসিং ইনিও দুটো নাচের ট্রেনিং নিয়েছেন, এক তো হচ্ছে ভারতনাট্যম, 2 নম্বর হচ্ছে ওড়িশি। সোনাল মানসিং, এই যে সোনাল মানসিং এবং হচ্ছে ইয়ামিনী কৃষ্ণমূর্তি, ঠিক আছে। ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এগুলো রিপিটেডলি এসছে এই কোশ্চেন্স গুলো। চলো তারপরে কুচিপুড়ি দেখবো, ঠিক আছে। কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশে, তাই তো। কুচিপুড়ি হচ্ছে একটা ক্লাসিক্যাল ডান্স যেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের। মজার বিষয় কি জানো তো, পরীক্ষায় জিজ্ঞেস করবে কোন ক্লাসিক্যাল ডান্সটি একটি গ্রামের নামে সৃষ্টি হয়েছে, তখন আনসার তোমার হবে কুচিপুড়ি। তো কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলা, একটা জেলা রয়েছে, সেই জেলাতে একটা গ্রাম রয়েছে হচ্ছে কুচিপুড়ি বা কুচেলাপুরম। গ্রামটার নাম কি? গ্রামটার নাম হচ্ছে কুচেলাপুরম। সেই কুচেলাপুরম থেকে সৃষ্টি হয়েছে তোমার কুচিপুড়ি। এর একটা ইতিহাস রয়েছে, যেহেতু এটা ক্লাসিক্যাল ডান্স, আমি আগেই বলেছি ক্লাসিক্যাল ডান্স বা শাস্ত্রীয় নৃত্যের মধ্যে একটা ঐতিহ্য, একদম পুরনো একটা ইতিহাস রয়েছে, এরও একটা ইতিহাস রয়েছে। ইতিহাসটা হচ্ছে এখান থেকে। বলছে এর আদি রূপটা কিভাবে সৃষ্টি হয়েছে, দেখো বলছে আদি রূপটা সৃষ্টি হয়েছে, এরা এই নাচটা প্রথমে অন্ধ্রপ্রদেশের পুরুষেরা নাচতো, একদম তাই, পুরুষেরা নাচতো, এইটা মন্দিরে নাচতো, মন্দিরে পুরুষরা নাচতো, ঠিক আছে। তো বলছে আদি রূপটি পুরুষদের দ্বারা পরিবেশিত হতো, গ্রাম্য থিয়েটার ফর্ম ছিল, এটা গ্রাম্য থিয়েটারের ফর্ম ছিল, যা নাম দেয়া হয়েছিল ভাগবতা মেলাম। তাহলে ভাগবতা মেলাম কানেক্টেড কোন কোন ক্লাসিক্যালের সাথে করবে, তাহলে ক্লাসিক্যাল ডান্স ভাগবতা মেলাম কুচিপুড়ির সাথে করবে, ঠিক আছে। এটা কারা ক্লাসিক্যাল ডান্স? এই যে ভাগবতা মেলাম, এটা হচ্ছে পুরুষদের দ্বারা পরিবেশিত হতো, একটা থিয়েটারে ডান্স হতো, সেটাকেই হচ্ছে পরবর্তীকালে আমরা কুচিপুড়ি ফর্মে দেখতে পাচ্ছি। দিনের পর দিন এইটা হচ্ছে কি হতো, এই নাচটার মধ্যে আমাদের পৌরাণিক কাহিনী, বিশেষ করে হচ্ছে শ্রীকৃষ্ণর কিংবদন্তি যে সমস্ত কাহিনীগুলো রয়েছে, সেই পুরাণ কাহিনীগুলোকে তুলে ধরা হতো, এইটা ছিল তাদের আদি রূপ। তাহলে নোট করবে, খুব ভালো করে বুঝবে, কুচিপুড়ির যে রুট বা কুচিপুড়ির যে প্রাচীন ফর্মটা, সেটা হচ্ছে পুরুষরা পরিবেশিত করত, থিয়েটারে পরিবেশিত করত, ঠিক আছে। তারপরে আসছেন হচ্ছে সিদ্ধেন্দ্র যোগী। এই সিদ্ধেন্দ্র যোগী তাও আজ থেকে প্রায় 500 বছর আগে, 500-400 বছর আগে, 1500 শতকে সিদ্ধেন্দ্র যোগী এইটাকে আরো বেশি পরিমার্জিত করলো, আরো বেশি পরিমার্জিত করলো এবং ভালা গোপালা তরঙ্গম রচনা করলেন। আর এইটাই হচ্ছে এই রচনার মাধ্যমে হচ্ছে কুচিপুড়ি নৃত্যের ছন্দ কেমন হবে, পোশাক কেমন হবে, তারপর হচ্ছে তোমার তরঙ্গ কেমন হবে, এই সমস্ত কিছু তিনি পুঙ্খানুপুঙ্খভাবে সুন্দর করে রচনা করলেন। নাম মনে রাখবেন, নাম হচ্ছে সিদ্ধেন্দ্র যোগী। পরীক্ষায় জিজ্ঞেস করবে যে সিদ্ধেন্দ্র যোগী কোন ক্লাসিক্যাল ডান্সের সাথে যুক্ত, কুচিপুড়ির সাথে যুক্ত, ঠিক আছে। এবং কুচিপুড়ি নৃত্যকেই বর্তমান রূপটা দিয়েছে। এরপরে আরো আরো গেছে, আরো সময় এসছে, ঠিক আছে। এইবার দেখো, ভালো করে দেখো, এই ছবিটা দেখো, এই যে ছবিটার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? ছবিটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি একজন হচ্ছে কুচিপুড়ি নর্তকী, ঠিক আছে। কুচিপুড়ি নর্তকী মাথায় একটা পিতলের ঘটি নিয়ে রেখেছে এবং তিনি দাঁড়িয়ে রয়েছে একটা পিতলের থালার ওপরে। এইটা হচ্ছে কুচিপুড়ি নাচকে অন্য নাচ থেকে পুরোপুরি আলাদা করে। এইটা আর কোথাও দেখা যায় না, শুধুমাত্র কুচিপুড়ি নাচে দেখা যায়। কি বলে এটাকে? এটাকে বলা হয় হচ্ছে তরঙ্গম। তরঙ্গম বলা হয়। তাহলে তরঙ্গম কি জিনিস? তরঙ্গম হচ্ছে যে কুচিপুড়ি নৃত্যে একজন নর্তকী যখন একটা থালা, পিতলের থালার কানার ওপরে দাঁড়িয়ে, ওই কিনারে থালার কানার ওপরে দাঁড়িয়ে কি করে, সে নৃত্য করে, ব্যালেন্স করে নৃত্য করে, মাথায় একটা ঘটি নিয়ে নৃত্য করে, সেটাই হচ্ছে তরঙ্গম নৃত্য কুচিপুড়ি নৃত্যের মধ্যে। এইমাত্র স্যার আপনি বললেন পুরুষরা নাচ করে, এ তো মহিলা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আস্তে আস্তে ধীরে ধীরে এই ট্র্যাডিশনটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো আধুনিক যুগে, বর্তমান যুগে এখন পুরুষ নারী উভয়েই নাচ করতে পারে কুচিপুড়ি, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে কলাবন্ধী। কলাবন্ধী কি জিনিস? কুচিপুড়িতে কলাবন্ধী মানে হচ্ছে যে নাচ করবে সে হচ্ছে নিজেকে পরিচয় করিয়ে দেবে, এইটা হচ্ছে নিজের পরিচয় দেয় কলাবন্ধীর মাধ্যমে। আঙ্গিকা শুদ্ধি। আঙ্গিকা শুদ্ধি মানে হচ্ছে এক হচ্ছে তোমার হচ্ছে মুভমেন্ট, যেই মুভমেন্টের মাধ্যমে হচ্ছে সে হচ্ছে নৃত্যটাকে আরো বেশি পরিশুদ্ধ করে পরিবেশন করবে, ঠিক আছে। এরপরে কুচিপুড়ি নৃত্যের বিশেষ কিছু ডান্সারদের নাম দেখে দেখো, কুচিপুড়ি নৃত্যশিল্পী কারা?
কুচিপুড়িতে নৃত্যশিল্পী যদি বলে প্রথমেই যার নাম আসবে তার নাম হচ্ছে ভেমপতি চিন্না সত্যম। এই ভেমপতি চিন্না সত্যম চেন্নাইতে কুচিপুড়ি একটা আর্ট একাডেমি চালু করেছিল। ইম্পর্টেন্ট ব্যক্তি ভেমপতি চিন্না সত্যম, এই যে দেখতে পাচ্ছ, এই যে ইনি হচ্ছেন ভেমপতি চিন্না সত্যম। দেন তারপরে তারপরে আরো একজন বিখ্যাত ব্যক্তি শোভা নাইডু। শোভা নাইডু, ভেমপতি চিন্না সত্যম, তারপরে হচ্ছে সিদ্ধেন্দ্র যোগী। জাস্ট কিছুক্ষণ আগেই তো দেখালাম তোমাদের সিদ্ধেন্দ্র যোগী, তার হাতেই তো আধুনিক কুচিপুড়ি শুরু হয়েছে, ঠিক আছে। দেন রাজা রেড্ডি এবং রাধা রেড্ডি, তাদের মেয়ে ইয়ামিনী রেড্ডি। তো তিনজন, দেখো রেড্ডি টাইটেলটা অন্ধ্রপ্রদেশের টাইটেল, তো এরা হচ্ছে কুচিপুড়ি নাচের সাথে যুক্ত থাকে, ঠিক আছে। যেমন রাজা রেড্ডি, রাধা রেড্ডি, ওকে। আর একজন হচ্ছে ইয়ামিনী রেড্ডি, খুব বিখ্যাত, এনারা হচ্ছে বারে বারে রিপিটেড পরীক্ষায় প্রশ্ন এসছে এখান থেকে, ঠিক আছে। কৌশল্যা রেড্ডি, কৌশল্যা রেড্ডি, তারপরে হচ্ছে বৈজয়ন্তী কাশী। বৈজয়ন্তী কাশী হচ্ছেন এই জি বৈজয়ন্তী কাশী, এরা হচ্ছে তোমার বৈজয়ন্তী কাশী, ঠিক আছে। তো রাজা রেড্ডি, রাধা রেড্ডি, বৈজয়ন্তী কাশী। তো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এগুলো, বৈজয়ন্তী কাশী। তারপরে হচ্ছে আমরা দেখব এবার কথাকলি নৃত্য। কথাকলি নৃত্য হচ্ছে কেরালার দুটো নৃত্য রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে কথাকলি, তার মধ্যে একটা হচ্ছে কি কথাকলি। কথাকলি নৃত্যের এই যে পোশাক এবং মেকআপ, এইটা হচ্ছে সম্পূর্ণ আলাদা, অন্য ক্লাসিক্যাল ডান্স থেকে এটাকে আলাদা করে তার মেকআপটাই দেখো, বড় একটা চূড়া বা মুকুট পরবে এবং হচ্ছে বিভিন্ন রকমের ডার্ক আর কি শেডের মেকআপ করবে তারা, ঠিক আছে। এই এক একটা রং এক একটা তোমার ক্যারেক্টারকে দর্শায়, এক একটা রং এক এক ধরনের ক্যারেক্টারকে, আমি দেখবো একটু পরে গিয়েই আমরা, ঠিক আছে। তো এইটা হচ্ছে কথাকলি। এবার পরীক্ষায় জিজ্ঞেস করবে কথাকলি তো কেরালার, তো কথাকলি শব্দের অর্থ কি, দেখো কথা এবং কলি, তার মানে হচ্ছে এটা হচ্ছে মূলত যেটা হচ্ছে গল্প ভিত্তিক নাটক, তার মানে এর মধ্যে নৃত্য থাকবে এবং নৃত্যের মাধ্যমে ডায়লগ বিহীন, ডায়লগ ছাড়া সম্পূর্ণ এক্সপ্রেশনের মাধ্যমে হচ্ছে তোমার পুরো একটা গল্প বলবে। তো এই জন্যই বলছে গল্প কথন বা গল্প ভিত্তিক নাটক কথাকলি, ঠিক আছে। সেম টু সেম হচ্ছে তোমার কত্থকের ক্ষেত্রেও তাই, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বলছে, বলছে এই যে হচ্ছে তোমার এই কথাকলি, এর বিশেষত্ব কোথায়, এর বিশেষত্বটা হচ্ছে এর পোশাকের মধ্যেই। বলছে বৈশিষ্ট্য হচ্ছে এর আশ্চর্যজনক মেকআপ, যেই মেকআপটা হচ্ছে আর কোনো ক্লাসিক্যাল ডান্সে দেখা যায় না, যেটা আমি তোমাদের বললাম। পোশাক এবং হচ্ছে মুকুট, বিশাল বড় একটা মুকুট থাকে এবং সংলাপবিহীন অভিনয়, মানে ডায়লগবিহীন অভিনয় থাকে। আর এই অভিনয়টা সম্পূর্ণটাই চোখের এক্সপ্রেশন এবং হচ্ছে মুদ্রার মাধ্যমে বোঝানো হয় এবং মেকআপগুলো তাকে ব্যক্ত করবে যে এই ক্যারেক্টারটা নাটকের মধ্যে, অভিনয়ের মধ্যে কি ক্যারেক্টার, পজিটিভ ক্যারেক্টার নাকি নেগেটিভ ক্যারেক্টার, নারী চরিত্র না পুরুষ চরিত্র, এটা মেকআপ বলবে। আর বলবে হচ্ছে মেকআপ এইভাবে করে, ঠিক আছে। চলো এটা দেখে নি আগে। এই যে দেখো কি বলছে, আমি বললাম পুরো সম্পূর্ণটাই মেকআপের ওপরে। তো মেকআপটা দেখো, এ দেখো প্রথমে হচ্ছে পাচ্চা, এ দেখো গ্রিন কালারের মেকআপ রয়েছে, ঠিক আছে, গ্রিন কালারের মেকআপ রয়েছে, এটাকে বলে পাচ্চা। তারপরে হচ্ছে কাঠি, দেখো আলাদাই রকমের একটা সাজানো হয়েছে অন্যরকম ভাবে। দাড়ি রয়েছে, এটাকে বলছে থাড়ি, দাড়ি রয়েছে, ঠিক আছে। তারপরে রয়েছে হচ্ছে কারি, দেন হচ্ছে তোমার কি মিনুক্কু এবং হচ্ছে পাজুপ্পু, এই সমস্ত যে হচ্ছে এক একটা চরিত্র আলাদা আলাদা দেখাবে তার হচ্ছে মেকআপ সেটা বলবে। এগুলোর এক একটা মিনিং রয়েছে, যেমন বলছে যদি কেউ সবুজ রং করে তাকে আমরা পাচ্চা বলে ডাকবো, ঠিক আছে, সেইটার নাম দিয়েছে কি পাচ্চা। তো পাচ্চা মানে হচ্ছে গ্রিন কালার মুখে মেকআপ থাকবে এবং সে হচ্ছে ওই অভিনয়ের মধ্যে, নাটকের মধ্যে নায়ক চরিত্র, বা এ হচ্ছে অত্যন্ত দেবতা মানে অত্যন্ত বীর মহৎ ধার্মিক চরিত্র খুব পরিমাণে হয়, তিনি হচ্ছেন দেবতা হবে, যেমন শ্রী রাম হবে, শ্রী কৃষ্ণ হবে, তাহলে এরা হচ্ছে গ্রিন কালারের মেকআপ করে আসবে মুখের মধ্যে। সবুজ রং মানেই হচ্ছে সৎ চরিত্রের একজন ব্যক্তি, প্রধান ধার্মিক ব্যক্তিকে বোঝানো হবে। তারপরে পাচ্চার পরে আসছে হচ্ছে সবুজও হতে পারে, লালও হতে পারে, যে কোনো একটা হতে পারে, কাত্তি বলা হয়, কাত্তি, এইটা মানে হচ্ছে অহংকারী দুষ্টু প্রকৃতির ব্যক্তি, যেমন রাবণ, দুর্যোধন, এই ধরনের ক্যারেক্টারকে বিয়ে করবে, ব্যক্ত করবে। কোথায় আছে, এই দেখো এই যে কাত্তি, এটা হচ্ছে হয় রাবণ, নালে হচ্ছে তোমার কংস, এই ধরনের চরিত্রকে ব্যক্ত করবে কাত্তি, ঠিক আছে। আচ্ছা,
তাহলে হচ্ছে তারপরে কারি, কারি হচ্ছে কালো রং, মুখে সম্পূর্ণ কালো রং ধারণ করবে, এই যে কারি, এ দেখো ভালো করে দেখো, কারি, কারি হচ্ছে সম্পূর্ণই আলাদা চরিত্র, পুরোপুরি আলাদা মেকআপ, আলাদা চরিত্র, কালো রং করেছে। কারি মানে হচ্ছে রাক্ষস চরিত্র, ডেমন, শয়তান, ভিলেন। তো এদেরকে ব্যাখ্যা করে হচ্ছে এই ধরনের মেকআপ করে। তাহলে এই মেকআপটা দেখো, এটা হচ্ছে গ্রিন কালারের মেকআপ, এটা হচ্ছে তোমার বীর চরিত্র, দেবতা চরিত্র বা সৎ চরিত্রের কাউকে, রাম, কৃষ্ণ এদেরকে বোঝানো হবে, ঠিক আছে। আর কারি চরিত্রের মধ্যে উল্টো দিকে রাক্ষস, ভিলেন এদেরকে দেখানো হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি আছে, তারপরে দেখো মিনুক্কু, মিনুক্কু মানে হচ্ছে যে হালকা মেকআপ, কোনো রকমের কোনো এরকম মুকুট নেই, দেখো হয় পুরো হচ্ছে গোল্ডেন কালারের বা হচ্ছে ইউলোশ ইউলোশ কালারের মেকআপ থাকবে। এটা নিশ্চয়ই তোমরা কান্তারা মুভিতে তুমি দেখতে পারবে। এই যে মেকআপটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে নারী চরিত্র, সীতা চরিত্র বা মনে করো দ্রৌপদীর ক্যারেক্টার, এই ধরনের চরিত্র হচ্ছে দর্শায় হচ্ছে এই হালকা মেকআপ দিয়ে। তাহলে নারী চরিত্র হচ্ছে মিনুক্কু বলা হয়। এ দেখো কোথায় গেল, এই যে মিনুক্কু, মিনুক্কু হচ্ছে তোমার হলুদ বা কমলা, হলুদ রং অথবা কমলা রং দিয়ে নারী চরিত্র, সীতা হোক, দ্রৌপদী হোক, ঋষিগণকে বোঝানো হবে। তাহলে এগুলো হচ্ছে নারী চরিত্র। আর লাস্ট একটা থাকলো, সেটা হচ্ছে থারি, থারি মানে দাড়ি, আর দাড়ির বিভিন্ন রকম ভাবে প্রকার ভেদ, মানে হচ্ছে ক্যারেক্টারকে আলাদা আলাদাভাবে দেখানো হবে। দাড়ির বিভিন্ন, যদি লাল রঙের দাড়ি থাকে তাহলে সে দুষ্ট চরিত্র, রাগী চরিত্র হতে পারবে, ঠিক আছে। বা সাদা দাড়ি যদি থাকে তাহলে হচ্ছে ধার্মিক হবে, অতি চরিত্রবান ব্যক্তি, যেমন হচ্ছে হনুমানকে দর্শানো হবে। তাহলে দাড়িওয়ালা ব্যক্তি হচ্ছে ভারী গুরুগম্ভীর ব্যক্তি। কোথায় এক্সাম্পল, এ দেখো এইটা হচ্ছে থারি, এই যে থারি, দেখো দাড়ি রয়েছে, থারির দাড়ি রয়েছে। তো এগুলো হচ্ছে আলাদা আলাদা ক্যারেক্টারকে বোঝায়। তো এই জন্যই হচ্ছে কথাকলি নৃত্য কেরালার, এটা হচ্ছে অন্য ক্লাসিক্যাল ডান্স থেকে একেবারেই সম্পূর্ণ আলাদা, ডিফারেন্ট, ঠিক আছে। সাজের ওপরে করা হয়, এখানে হচ্ছে নৃত্য সাথে এক্সপ্রেশন, অভিনয়, ডায়লগ বিহীন অভিনয় হয়। এই পুরো অভিনয় বা পুরো নাটকটার মধ্যে আলাদা আলাদা চরিত্র চিত্রায়িত করা থাকে, ঠিক আছে। এই যে পুরো গল্পটা হয়, পুরো নাটকটা হয়, এইটা মূলত কি, প্রধানত ভারতের যত পৌরাণিক কাহিনী রয়েছে তাদেরকে দর্শায়, যেমন হচ্ছে রামায়ণের কাহিনী, মহাভারতের কাহিনী, শ্রীকৃষ্ণ রাধার কাহিনী, এই সমস্ত দেখানো হবে হচ্ছে কথাকলির মাধ্যমে। খুব ইন্টারেস্টিং ব্যাপার কিন্তু, ঠিক আছে। এইবার কেরালারই রয়েছে। আচ্ছা, এই যে যেটা জায়গাটা বলতে চাইছিলাম, এটা হচ্ছে এই কথাকলির একটা পুরনো ইতিহাস রয়েছে। এইটা হচ্ছে তোমার 1700 শতকে, এই যে বর্তমানে আমরা কথাকলির যে রূপটা দেখতে পাই, এইটা হচ্ছে 1700 শতকে, নাম হচ্ছে বল্লথল নারায়ণ মেনন। এই যে বল্লথল নারায়ণ মেনন, তিনি হচ্ছেন এই সময়কার আধুনিক কথাকলির রূপকার বলা যেতে পারে, ঠিক আছে। এইবার আমরা কেরালার অন্য একটা দেখব, সেটা হচ্ছে মোহিনীয়াট্টম। তাহলে কেরালাতেই দুই ধরনের হচ্ছে তোমার নৃত্য হয়। এইবার যদি মনে করো মোহিনীয়াট্টমের স্পেশালিটি বলি, আমি কথাগুলি বলার স্পেশালিটি বললাম কি, অন্য দিক থেকে অন্য নাচগুলো থেকে কেন আলাদা, কিভাবে আলাদা। তো এই মোহিনীয়াট্টমের মধ্যে মোহিনী শব্দটা জোর দেবে, মোহিনী শব্দটাতে জোর দেবে। মোহিনী মানে কি, মোহিনী মানে হচ্ছে খুব কোমল, নারী সুলভ আচরণ, তাই না, খুব সুন্দর কোমল একটা ব্যাপার, খুব সহজ সরল একটা ভাব থাকবে, লাস্যময়িতা থাকবে তার মধ্যে। তো এইটা হচ্ছে প্রধানত নারীদের নৃত্য, এবং এটা হচ্ছে শ্রী বিষ্ণু একটা সময় নারী রূপ ধারণ করেছিলেন। তো যখন তিনি নারী রূপ ধারণ করেছিলেন সেই সময়কার নৃত্য হচ্ছে এই মোহিনীয়াট্টম, মূলত হচ্ছে নারীর লাস্যময়িতা বা নারীর নারীত্বটাকে দেখানো হয়, তার রূপময়িতাটাকে দেখানো হয়, সুন্দর এক্সপ্রেশন, হালকা চালের অভিনয়, এগুলো হচ্ছে তোমার এই মোহিনীয়াট্টমের হচ্ছে বিশেষত্ব, ঠিক আছে। তো বিষ্ণু ভগবানের হচ্ছে নারী রূপ, আর এখানে মোহিনী কথার অর্থ হচ্ছে নারী বা মেয়ে, এবং আট্টম কথার অর্থ হচ্ছে তোমার নৃত্য বা নাচ, ঠিক আছে। নৃত্য বা নাচ, এটার প্রকৃত হচ্ছে যে একক নৃত্য করে, এটা সোলো ডান্স। পয়েন্ট টু বি নোটেড, পয়েন্ট টু বি নোটেড কি মানে হচ্ছে মোহিনীয়াট্টম একা, সিঙ্গেল, প্রধানত সিঙ্গেল বা একাই নাচবে এখানে, ঠিক আছে। তো এটা এখানে কি থাকে, লাস্যময়িতা থাকবে, এখানে মেয়েলি তোমার হচ্ছে কমনীয়তা, নমনীয়তা, করুণা, এগুলো থাকবে হচ্ছে। এক্সপ্রেশনটা দেখো, ছবির মধ্যে এক্সপ্রেশনটা দেখো কি সুন্দর করে দেখাচ্ছে, তো এই যে কোমলতা, ঠিক আছে। অন্য পক্ষে তাণ্ডব যদি বলি, ভারতনাট্যমের মধ্যে তো তাণ্ডবের মধ্যে কি থাকবে, সেরকম রাগী এক্সপ্রেশন থাকবে, চোখের দিয়ে করে আগুন ঝরছে এরকম একটা বীরত্ব ব্যাপার থাকবে। তো এখানে বীরত্ব ব্যাপার নেই, এখানে কোমলতা রয়েছে, ঠিক আছে। তো এইটাই হচ্ছে মোহিনীয়াট্টমের একটা তোমার বৈশিষ্ট্য, ঠিক আছে। এবার মোহিনীয়াট্টম
ইতিহাস বলছে 1600 শতকে মন্দিরে সৃষ্টি হয়েছে এবং তারপরে আস্তে আস্তে এটা রাজদরবারে চলে যায় এবং রাজদরবারে গিয়ে ট্রাভাঙ্কোরের এক রাজা ছিলেন, নাম হচ্ছে তিরুনাল রামা। এই তিরুনাল রামা তিনি হচ্ছেন এই নাটকটাকে পুনর্জীবন করে এবং হচ্ছে বর্তমানে এসে আর একজন ব্যক্তির নাম মনে রাখবে, বল্লথল মেনন, বল্লথল নারায়ণ মেনন। তিনি হচ্ছেন এই মোহিনীঅট্টমকে পুনর্জীবন দেয় এবং এত বেশি পপুলারিটি পেয়েছে, এত বেশি যে আধুনিক রূপ পেয়েছে সেটা এই বল্লথলের হাতেই। তাহলে একদম প্রথমে 16 শতকে মন্দিরে হতো, মন্দির থেকে রাজদরবারে গেল, রাজদরবারের নাম হচ্ছে ট্রাভাঙ্কোরের রাজা তিরুনাল বর্মা, তিরুনাল রামা বর্মা। তো তিরুনাল রামা বর্মা রাজ দরবার থেকে এটাকে একেবারে সর্বলোকের মধ্যে প্রচলিত করেছেন হচ্ছে মেনন বাবু, বল্লথল নারায়ণ মেনন বাবু। ঠিক আছে, মোহিনীঅট্টমের বৈশিষ্ট্য, প্রধান বৈশিষ্ট্য কি? মোহিনীঅট্টমের প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে আন্দোলন, মানে হচ্ছে বডি মুভমেন্ট। বডি মুভমেন্ট, বডিতে একটা ওয়েভ থাকবে, দেখো যা বডি মুভমেন্ট, যা আঁখের এক্সপ্রেশন দেখো, মানে চোখের এক্সপ্রেশন দেখো, হাতের মুভমেন্ট দেখো, কোমরের ইয়ে দেখো এক্সপ্রেশন, মানে কোমরের এক্সপ্রেশন, কোমরের মুভমেন্ট হয়। ঠিক আছে, তো হাত, চোখ, কোমর এগুলো হচ্ছে তোমার বলা হয় যে নাচের, নৃত্যের সময় তুমি হচ্ছে বডি বা দেহকে কিভাবে মুভমেন্ট করাচ্ছ সেইটা হচ্ছে আন্দোলন। দেন হচ্ছে আহার্য, আহার্য মানে হচ্ছে খাদ্যবস্তু নয়, আহার্য মানে কস্টিউম। কস্টিউমটা দেখো, কস্টিউম হচ্ছে গোল্ডেন কালারের এই ধরনের পোশাক পরা হবে এবং হচ্ছে সাথে অলংকার অবশ্যই থাকবে এবং চিকমিকি দেওয়া হচ্ছে, এইরকম ট্র্যাডিশন একটা রয়েছে, সাথে হচ্ছে এই ধরনের অলংকার থাকবে। তো অলংকার, মেকআপ, খুব ভালো মেকআপ, অলংকার থাকবে অনেক বেশি ভারী অলংকার এবং হচ্ছে সাদা বা হাতির রঙের বা হাতির দাঁতের রঙের হচ্ছে তোমার এই ধরনের পোশাক থাকবে। ঠিক আছে, এবং সাথে থাকবে হচ্ছে এক্সপ্রেশনের মাধ্যমে অভিনয়, এইটা হচ্ছে মোহিনীঅট্টম। ঠিক আছে, তো লাস্যময়িতা যখনই জিজ্ঞেস করবে কার সাথে যাচ্ছে, তার মানে মোহিনীঅট্টমের সাথে যাচ্ছে। মোহিনী, মোহিনী মানে মোহিনী রূপ, নারীর মোহিনী রূপ। ঠিক আছে, সেই মানে দুর্গার দেখো একটা মোহিনী রূপও রয়েছে দুর্গার, আবার দুর্গার একটা বীর রূপও রয়েছে, কিন্তু যখন মহিষাসুরকে বধ করবে সেই আঁখে চোখের যে এক্সপ্রেশন, মানে চোখ দিয়ে আগুন জ্বলছে আর কি, এরকম একটা ব্যাপার। তো এই চোখের বীরত্বপূর্ণ ব্যাপারটা কিন্তু মোহিনীঅট্টমের মধ্যে নেই। ঠিক আছে, লাস্যময়িতাটা রয়েছে। কিছু বিশেষ কি নৃত্যশিল্পী রয়েছে, যেমন প্রথম পরীক্ষায় এসেছে বহুবার, কি বলা হয়? মোহিনীঅট্টমের মা, মানে মাদার অফ মোহিনীঅট্টম, মাদার অফ মোহিনীঅট্টম বলা হয় কলা মণ্ডলম কল্যাণী কুট্টি আম্মা। পরীক্ষায় এসছে, বারবার এসছে, আবার আসবে। কল্যাণী কুট্টি আম্মা কোন নৃত্যের সাথে যুক্ত? তুমি বলবে মোহিনীঅট্টমের সাথে যুক্ত। ঠিক আছে, আচ্ছা বল্লথল নারায়ণ মেনন, দেখলাম একটুখানি আগেই বল্লথল নারায়ণ মেনন। সুনন্দা নাইয়ার, স্টার দাও, যতগুলো পারবে ততগুলো স্টার দেবে। সুনন্দা নাইয়ার খুব বিখ্যাত, সুনন্দা নাইয়ার। দেন হচ্ছে গোপিকা বর্মা, পরীক্ষায় এসছে, আবারও আসবে গোপিকা বর্মা। লিখে রাখো, বলে দিলাম লিখে রাখো, এখান থেকে কোশ্চেন কমন পাবেই পাবে, 100% পাবে এখান থেকে। সুনন্দা নাইয়ার কোন নাচের সাথে যুক্ত? মোহিনীঅট্টম। গোপিকা বর্মা এবং হচ্ছে জয়াপ্রভা মেনন, একটা, দুটো, তিনটে স্টার দিলাম, জয়াপ্রভা মেনন। তো এইগুলো হচ্ছে, এনারা হচ্ছে মোহিনীঅট্টম নাচের সাথে সংযুক্ত, তারা হচ্ছে মোহিনীঅট্টম করে থাকে। ঠিক আছে, দেখো এটা হচ্ছে কত্থক। কত্থক হচ্ছে উত্তর ভারতে। যদি আমরা উত্তরপ্রদেশ বলি তাহলে কথাটা সম্পূর্ণ সত্যি কথা বলা হবে না, তার কারণ কত্থক দেখা যায় হচ্ছে মূলত উত্তরপ্রদেশ, রাজস্থান এবং হচ্ছে মধ্যপ্রদেশের বিস্তীর্ণ অঞ্চলে, তাই উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে কত্থক দেখা যায়। আর এই কত্থক ডান্সের অনেক স্পেশালিটি রয়েছে। তো এর হচ্ছে কত্থক শব্দের অর্থটা কি প্রথমত দেখি। দেখো কত্থক বলছে, কত্থক শব্দের অর্থ হচ্ছে যে কথা বা হচ্ছে গল্প বলে। কত্থক মানে হচ্ছে কথক, যে কথক মানে হচ্ছে গল্প কাহিনী ব্যাখ্যা করছে, সেটাই হচ্ছে কত্থক। এটা হচ্ছে তার আক্ষরিক নাম। ঠিক আছে, এবার দেখবে এই যে এর প্রকৃতি এটা কেমন বলছে, এইটা মূলত হচ্ছে তোমার হচ্ছে অভিনয় থাকবে, এখানে ছন্দ থাকবে, এক্সপ্রেশনের মাধ্যমে তোমার একটা গল্প ব্যাখ্যায়িত হবে কত্থকের মাধ্যমে। ঠিক আছে, আর এইটা একমাত্র ক্লাসিক্যাল ডান্স কত্থক যেখানে হচ্ছে ভারতীয় এবং ইসলামিক স্টাইল দুটো কম্বিনেশন একসাথে দেখা যায়। তার কারণটা আছে কি, বলছে যে এটা হচ্ছে একমাত্র পৌরাণিক কাহিনী বা গল্প পরিবেশন করে এইটা। ঠিক আছে, যেখানে হচ্ছে তোমার ইন্ডো ইসলামিক স্টাইল সংস্কৃতির প্রভাব রয়েছে। ঠিক আছে, আচ্ছা এর কারণটা কি? এর কারণ হচ্ছে এই কত্থক যখন প্রথম দিকে একেবারে শুরু হয়েছিল ভারতবর্ষে, সেটা মন্দিরে শুরু হয়েছিল। বাকি ক্লাসিক্যাল ডান্সের মতো এটাও মন্দিরে শুরু হয়েছে। তো মন্দির থেকে এটা আস্তে আস্তে প্রাচীন
প্রাচীনকালে কত্থক এটা শ্রীকৃষ্ণ, তারপরে শ্রীকৃষ্ণের লীলা কথা এবং আরও যে সমস্ত আমাদের পৌরাণিক কাহিনীগুলো রয়েছে যেগুলো মন্দিরে শোনানো হতো, সেখান থেকে ধীরে ধীরে এটা গল্প, কথা, কথা থেকে ডান্স, এইভাবে করে কত্থকের জন্ম হয়। ঠিক আছে, প্রথম দিকে। এবার ভারতবর্ষে বিশেষত হচ্ছে উত্তর ভারতে, উত্তরপ্রদেশ এবং হচ্ছে বিস্তীর্ণ উত্তর ভারতীয় অঞ্চলে তোমার মুঘলরা দীর্ঘদিন রুল করে গেছে, রাজত্ব করে গেছে। তো এই সময়টাতে কি হয়, মুঘল সম্রাট এবং অন্যান্য যে সমস্ত সুলতান বা সম্রাটরা ছিল তারা হচ্ছে এই কত্থকের পৃষ্ঠপোষকতা করতে শুরু করে এবং সম্রাটদের পৃষ্ঠপোষকতাতে একদল কত্থক নৃত্য, মানে যারা হচ্ছে নৃত্যশিল্পী তাদের সৃষ্টি হয়। তারা হচ্ছে তোমার মুঘল দরবারে গিয়ে নাচতে শুরু করে এবং হচ্ছে নৃত্য পরিবেশন করে। তো এতে করে কি হয়েছে, যেইটা হচ্ছে তোমার একটা সময় হচ্ছে মন্দির বা ধর্মীয় অনুষ্ঠানে হতো, সেইটা আস্তে আস্তে ধীরে ধীরে তার গণ্ডিটা বিস্তার লাভ করতে শুরু করলো এবং হচ্ছে মুঘল দরবারেও এইটাকে পৃষ্ঠপোষকতা করতে শুরু করলো এবং একদল নৃত্যশিল্পী সৃষ্টি হলো। তারা জানতো যে মুঘল রাজাদের বা মুঘল সম্রাটদের পৃষ্ঠপোষকতা এখানে বেশ ভালো একটা ভবিষ্যৎ রয়েছে। তো এইভাবে করে আরো বেশি এটা উন্নত হতে শুরু করলো। তো এই জন্যই হচ্ছে এর মধ্যে মানে ভারতীয় এবং হচ্ছে তোমার হচ্ছে ইসলামিক সংস্কৃতি দুটোর কম্বিনেশন রয়েছে। এই তোমার হচ্ছে এটার মধ্যে যা যা আমি বললাম এখানে কিন্তু রয়েছে এই সমস্ত ব্যাপারগুলো। ঠিক আছে, এবার যেহেতু হচ্ছে এই কত্থকটা হচ্ছে রাজ দরবারে অনুষ্ঠিত হতে শুরু করে, এর একটা স্পেশালিটি রয়েছে। যেমন অন্যান্যগুলোর মধ্যে বিশেষ প্রকারের যে সমস্ত ক্লাসিক্যাল ডান্সে তাদের মধ্যে একটা বিশেষত্ব রয়েছে, এর মধ্যে যে বিশেষত্বটা রয়েছে এর পোশাকটা তুমি দেখবে যে পোশাকটা হচ্ছে সুন্দর আর কি ঘাগরা টাইপের পোশাক হয়। সেই পোশাক পরে যারা হচ্ছে নৃত্যশিল্পী তারা চক্করে ঘুরতে থাকে। তো এখানে দ্রুত ঘূর্ণন বা চক্করের একটা বৈশিষ্ট্য রয়েছে। এই চক্কর বা হচ্ছে তোমার দ্রুত ঘূর্ণন শুধুমাত্র কত্থকে দেখা যাচ্ছে। এইটা যার একটা অন্য ক্লাসিক্যাল ডান্স থেকে একটা আলাদা বৈশিষ্ট্য, পৃথক হয়। ঠিক আছে, এবং সাথে সাথে পায়ের কাজ, পায়ের আওয়াজ, তবলার তালে তালে পায়ের আওয়াজ হয় এবং হচ্ছে ঘুরতে থাকে। ঠিক আছে, তো এইটা হচ্ছে একেবারে সম্পূর্ণ কত্থকের একটা বৈশিষ্ট্য। তারপরে বলছে ঘরানা প্রথা, এরপরে হচ্ছে তৃতীয়, মানে প্রথম হচ্ছে মন্দির থেকে সৃষ্টি হলো, তারপর হচ্ছে মুঘল রাজদরবারে পৃষ্ঠপোষকতা পেল, এরপর হচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে ঘরানা বা ঘরানা মানে হচ্ছে তোমার স্কুল, স্কুল বা হচ্ছে ঘরানা যারা হচ্ছে এই কত্থককে তারা হচ্ছে প্রশিক্ষণ দিতে শুরু করলো। এই রকম কিছু স্কুল বা ঘরানার নাম সব থেকে প্রথমে যার নাম বলবে তার নাম হচ্ছে লখনৌ ঘরানা। আর এই লখনৌ ঘরানা থেকেই হচ্ছে তোমার সৃষ্টি হয় পরবর্তীকালে লখনৌ ঘরানা, কালকা বিন্দাদিন ঘরানা থেকে বিরজু মহারাজ, যাকে আমরা ব্রিজমোহন মিশ্রা বলতে থাকি, বিরজু মহারাজ, লচ্ছু মহারাজ, শম্ভু মহারাজ, এরা সব কালকা বিন্দাদিন ঘরানারই আছে। ঠিক আছে, তো হঠাৎ করে এই লখনৌ ঘরানা কেন, তার কারণ হচ্ছে লখনৌতে মানে হচ্ছে অযোধ্যাতে, অযোধ্যা সাম্রাজ্য, অযোধ্যা সাম্রাজ্যের একজন সুলতান বা নবাব ছিলেন, নবাবের নাম হচ্ছে নবাব ওয়াজিদ আলী শাহ। আর এই নবাব ওয়াজিদ আলী শাহই হচ্ছেন পরবর্তীতে কত্থককে আরো বেশি হচ্ছে তোমার অ্যাটেনশন দিতে শুরু করে আর কত্থকের আরো বেশি তোমার হচ্ছে বিস্তার লাভ করতে শুরু করে। আর এখান থেকেই লখনৌ ঘরানার সূত্রপাত হয়। তারপরে আসে জয়পুর ঘরানা, দেন আসে হচ্ছে বেনারস ঘরানা। তো প্রশ্ন কি দেবে, প্রশ্নটা এমন একটা এমসিকিউতে কোশ্চেন জিজ্ঞেস করবে যে নিম্নলিখিত কোন নাচে ওয়াজিদ আলী শাহ, সম্রাট ওয়াজিদ আলী শাহ বা লখনৌ এর রাজ দরবারের পৃষ্ঠপোষকতা পেয়েছিল, কোন ক্লাসিক্যাল ডান্স? তাহলে কোন ক্লাসিক্যাল ডান্স পেয়েছিল? কত্থক পেয়েছিল ওয়াজিদ আলী শাহ। ঠিক আছে, আচ্ছা বেশ, এরপরে দেখি কি আছে। বলছে এই যে নাচটা এটা হচ্ছে এনটিপিসির প্রশ্ন, এনটিপিসিতে এসেছিল এই কোয়েশ্চেন্সটা, যে কত্থকের সাথে কোন ধরনের গীত গাওয়া হয় বা কোন ধরনের বাদ্যযন্ত্র বাজে। তো এটার মধ্যে হচ্ছে ঠুমরি গান, দাদরা, এগুলো হচ্ছে নৃত্য হয়। তাহলে এখানে হচ্ছে হিন্দুস্তানি ক্লাসিক্যাল সঙ্গীতের সাথে এটা নাচ করা হয়। অ্যাটেনশন দেবে জায়গাটা কি বলছি আমি, আমাদের ক্লাসিক্যাল ডান্স দুই রকমের আছে। ঠিক আছে, একটা হচ্ছে কর্ণাটিক ক্লাসিক্যাল ডান্স, আরেকটা হচ্ছে তোমার হিন্দুস্তানি ক্লাসিক্যাল ডান্স। এবার এই যে হিন্দুস্তানি ক্লাসিক্যাল ডান্স সেটা দেখা যায় উত্তর ভারতে, আর যেটা তোমার হচ্ছে কর্ণাটিক ক্লাসিক্যাল ডান্স সেইটা দেখা যায় হচ্ছে দক্ষিণ ভারতে। তাহলে দক্ষিণ ভারতের যে সমস্ত ক্লাসিক্যাল ডান্সগুলো সেই ক্লাসিক্যাল ডান্সের সাথে বাজে কর্ণাটিক সঙ্গীত, যেমন ভারতনাট্যম, কুচিপুড়ি, তারপরে হচ্ছে মোহিনীয়াট্টম এবং হচ্ছে কথাকলি। আর হচ্ছে কত্থক যেহেতু উত্তর ভারতে, তাই উত্তর ভারতের ক্লাসিক্যাল ডান্স এবং ক্লাসিক্যাল মিউজিক দুটোর কম্বিনেশন কত্থক এবং হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকের সাথে বাজে। আর হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকের মধ্যে একটা মিউজিক হচ্ছে ঠুমরি, খুব বিখ্যাত। ঠিক আছে,
তো ঠুমরি গানের সাথে হচ্ছে কত্থক সঙ্গীত মানে তোমার নৃত্য পরিবেশন করা হয়। এইটাই পরীক্ষাতে এসেছিল এনটিপিসিতে, তাও আবার। আর এই বাদ্যযন্ত্র কি বাজে? বাদ্যযন্ত্রের মধ্যে ব্যবহার হয় তবলা তালের জন্য, পাখোয়াজ ব্যবহৃত হয়, সারেঙ্গি ব্যবহার হয়, হারমোনিয়াম বাজে, ঠিক আছে? তো এই সমস্ত বাদ্যযন্ত্র হিন্দুস্তানি ক্লাসিক্যাল সঙ্গীতের সাহায্যে ঠুমরি গানের মাধ্যমে, দাদরা গানের মাধ্যমে কত্থক নৃত্য পরিবেশিত হয়ে আসছে, ঠিক আছে? বেশ, এইবার দেখবো হচ্ছে কত্থক নৃত্যশিল্পীরা। বিশেষ বিশেষ কিছু নৃত্যশিল্পী রয়েছে। সবার প্রথমে কে রয়েছে? সবার প্রথমে হচ্ছে ব্রিজমোহন মিশ্রা বা হচ্ছে বিরজু মহারাজ। বিরজু মহারাজ তোমরা প্রত্যেকে শুনেছো। তো এই বিরজু মহারাজ তিনি হচ্ছেন কত্থকের একজন মাস্টার, মহারাজ তিনি, ঠিক আছে? তিনি এর জন্য হচ্ছে পদ্মভূষণও পেয়েছেন, এবং তিনি হচ্ছেন কালকা বিন্দাদিন ঘরানা বা লখনৌ ঘরানা থেকে বিলং করতেন। তিনি হচ্ছেন লখনৌ ঘরানা, আর এই লখনৌ ঘরানাকেই বলা হয় কালকা বিন্দাদিন ঘরানা, ঠিক আছে? এবং তার এই পাণ্ডিত্য শুধুমাত্র ক্লাসিক্যাল সঙ্গীত ছেড়ে এটা হচ্ছে বলিউড অব্দি চলে গেছিল। তিনি বিশিষ্ট কিছু বলিউড মুভি যেমন হচ্ছে দেবদাস, তারপরে বাজিরাও মাস্তানি, এই দুটো মুভিতে তিনি কোরিওগ্রাফারও করেছিলেন। মানে হচ্ছে তোমার যেহেতু এই মুভিগুলো একটু জমিদারি বা হচ্ছে একটু তোমার রাজতন্ত্রের ইতিহাসকে তুলে ধরে, সেই জন্য রাজতন্ত্রের ইতিহাসে কত্থকের একটা ইয়ে রয়েছে, তোমার হচ্ছে মেলবন্ধন রয়েছে। সেই কারণে কত্থক স্টাইল বা ক্লাসিক্যাল স্টাইলকে তুলে ধরবার জন্য বিরজু মহারাজ তিনি হচ্ছেন কোরিওগ্রাফি করেছেন এই মুভি দুটোতে, ঠিক আছে? ইম্পর্টেন্ট, যদি দেখে থাকো তাহলে অবশ্যই বলবে যে হ্যাঁ তুমি হচ্ছে দেবদাসের তো কত আর কি যে সমস্ত গানগুলো হয়, দেবদাসের যেই তোমার পটভূমিটা, যে গল্পটা শরৎচন্দ্রের, সেই পটভূমিটা তো জমিদার বাড়ির। তো সেখানে যে ডান্সগুলো প্রত্যেকটা আছে তোমার অনুষ্ঠানে আর কি করা হতো আর কি, ঠিক আছে? তো এই আর কি ব্যাপার। এরপরে আরেকজন আসছেন হচ্ছে সিতারা দেবী, ইম্পর্টেন্ট আরেকজন কত্থক ডান্সার। তো সিতারা দেবী কত্থক ডান্সার, খুব বিখ্যাত, তাকে বলা হয় কত্থকের রানী, কুইন অফ দ্য কত্থক বলা হয়, কুইন অফ কত্থক, ঠিক আছে? আর এই সিতারা দেবীর প্রশংসা কিন্তু আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরও তিনি প্রশংসিত, প্রচুর পরিমাণে প্রশংসা করেছেন, ঠিক আছে? দেন আসছে হচ্ছে শম্ভু মহারাজ। দেন কে আসছেন? শম্ভু মহারাজ। শম্ভু মহারাজের অভিনয় হচ্ছে মানে অভিনয়ের মাস্টার ছিলেন তিনি, হচ্ছে লখনৌ ঘরানা থেকে বিলং করেন, আগেই বলেছি, ঠিক আছে? তারপরে আসছে তোমার কুমুদিনী লাখিয়া, খুব খুব ইম্পর্টেন্ট, ভীষণ গুরুত্বপূর্ণ। 2025 সালে এই রিসেন্টলি তার মৃত্যু হয়েছে। কুমুদিনী লাখিয়া লেজেন্ড ছিলেন, ঠিক আছে, কত্থকের। দেন শোভনা নারায়ণ। শোভনা নারায়ণ অলরেডি পরীক্ষা জিজ্ঞেস করে বসেছে যে শোভনা নারায়ণ কোন নাচের সাথে যুক্ত। তো শোভনা নারায়ণ, কুমুদিনী লাখিয়া, এরা প্রত্যেকেই হচ্ছে, সিতারা দেবী প্রত্যেকেই হচ্ছে ক্লাসিক্যাল ডান্স কত্থকের সাথে যুক্ত, ঠিক আছে? আচ্ছা, এইবার হচ্ছে ক্লাসিক্যাল ডান্স মণিপুরি। মণিপুরি হচ্ছে ক্লাসিক্যাল ডান্সের মধ্যে আর একটা ইউনিক ব্যাপার রয়েছে, অনেক কিছু ইউনিক ব্যাপার রয়েছে। কি জিনিস? দেখো, প্রথমত তো এই মণিপুরের যে পোশাকটা, এই মণিপুরি পোশাকটাই হচ্ছে সব থেকে আলাদা ব্যাপার। অন্যান্য নাচের মধ্যে এই ধরনের স্টাইল রয়নি, এর মণিপুরের মধ্যেই রয়েছে। তো মণিপুরি ছবিটা যদি ভালো করে দেখো তাহলে এর থিমটা আমরা ভালো করে বুঝতে পারবো। দেখো, মণিপুরি অবভিয়াসলি মণিপুর থেকেই হবে মণিপুরি ডান্স। মণিপুরি ডান্সের যে থিমটা সেটা হচ্ছে রাধা কৃষ্ণের রাসলীলার ওপরে। তার মানে হচ্ছে এই নাচ প্রদর্শিত হয় শ্রীকৃষ্ণের ওপরে, শ্রীকৃষ্ণ এবং হচ্ছে শ্রী রাধার ওপরে তোমার হচ্ছে পুরো নাচটা হচ্ছে পটভূমিতে তৈরি হয়েছে। এবার নাচটা দেখো, ইনি হচ্ছেন শ্রীকৃষ্ণ, অবভিয়াসলি পোশাক দেখে বাঁশি রয়েছে হাতে, শ্রীকৃষ্ণ সেজেছেন, এবং শ্রীকৃষ্ণের সাথে কে থাকবে? শ্রী রাধা থাকবে। এবার রাধার পোশাকটা দেখেছো, জিনিসটা রাধা, এবং হচ্ছে রাধার পোশাকে মণিপুরি ডান্স করতে গিয়ে এই ধরনের বিশেষ ধরনের এক প্রকারের পোশাক তোমাকে পরতে লাগে, ঠিক আছে? যেমন হচ্ছে বড় ঘাগরা, এখানে হচ্ছে খুব জড়িবুটি লাগানো একটা ব্যাপার থাকে। তো এইটা পোশাক দেখেই আমরা বুঝতে পারবো যে এই ক্লাসিক্যাল ডান্সটা হচ্ছে আর কোনো নয়, মণিপুরি ক্লাসিক্যাল ডান্স। এবারে মণিপুরি ক্লাসিক্যাল ডান্সের একটাও ইতিহাস রয়েছে, যেহেতু এটা ক্লাসিক্যাল ডান্স তো তার নিশ্চয়ই একটা প্রাচীন ঐতিহ্য রয়েছে, প্রাচীন ইতিহাস রয়েছে। কোথা থেকে সৃষ্টি হয়েছে মণিপুরি ডান্স? বলছে যে গৌড়ীয় বৈষ্ণব, বলছে যে মণিপুরে যখন নাকি গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রচার হতে শুরু করে, বৈষ্ণব ধর্মের প্রচারকে শ্রী চৈতন্যদেব। তো শ্রী চৈতন্যদেবের পরবর্তীতে যখন বৈষ্ণব ধর্ম পশ্চিমবঙ্গের বাইরে, বাংলার বাইরে আরো জায়গায় জায়গায় ছড়াতে শুরু করে, তার আজ গিয়ে পরে হচ্ছে মণিপুর পর্যন্ত। তো এই মণিপুরে হচ্ছে গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রচার যখন ঘটে, মহাপ্রভুর প্রবর্তিত ধর্ম, সময়টা ছিল হচ্ছে 1700 থেকে 1800 শতক নাগাদ। এই সময় হচ্ছে এই
কনসেপ্টটা আসতে শুরু করে, কারণ মণিপুরি যে তোমার হচ্ছে বৈষ্ণব ধর্ম যেটা, সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ এবং হচ্ছে রাধার কাহিনীকে ব্যক্ত করে। তো এই দেবতাকে তুষ্ট করবার, দেবতাকে আরাধনা করবার জন্য এই নাচের আস্তে আস্তে উদ্বুদ্ধ হলো, ঠিক আছে, ফার্স্ট এটা। তারপরে এটা 1800 শতক নাগাদ মণিপুরের এক রাজা ছিলেন, রাজার নাম হচ্ছে ভাগ্যচন্দ্র। এই ভাগ্যচন্দ্র এই নৃত্যশিল্পীকে সুসংগঠিত একটা রূপ দেন। কিরকম সুসংগঠিত? এই নৃত্যের তাল, ছন্দ, এক্সপ্রেশন মানে হচ্ছে তোমার যে অবয়ব, যে অভিব্যক্তি সেইটা, এবং কোন পোশাক পরা হবে, কি করা হবে, সমস্তটা সুন্দর করে ব্যাকরণগত করে নেওয়া হয় হচ্ছে এই রাজার দ্বারা, ভাগ্যচন্দ্রের দ্বারা, ঠিক আছে। তো মণিপুরি পুনরুজ্জীবিত হয়েছিল পরবর্তীতে বিংশ শতকের গোড়ায়। বিংশ শতকের গোড়ায় বর্তমানে যে আমরা আধুনিক মণিপুরীর যে দেখতে পারি, সেইটা হচ্ছে বিংশ শতকের গোড়ায়। এবং এই মণিপুরী নৃত্যের এতটাই প্রভাব ছিল সেই সময়টাতে, স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত শান্তিনিকেতনে মণিপুরী ক্লাসিক্যাল ডান্সের ট্রেনিং শুরু করে দিয়েছিলেন, ক্লাস শুরু করিয়ে দিয়েছিলেন, ঠিক আছে। তো রবীন্দ্রনাথ ঠাকুর কি করতেন, এই নৃত্যশিল্পীতে আকৃষ্ট হন, শৈলীতে, এবং শান্তিনিকেতনে এর শিক্ষাদান শুরু করে দেন, একটা স্কুল বানিয়ে, ডিপার্টমেন্ট বানিয়ে আলাদা করে, ঠিক আছে। তো এই একটা ব্যাপার রয়েছে। আচ্ছা, এবার একটু মনে করে দেখো, পার্ট নম্বর 2 তে আমি তোমাদের হচ্ছে মোহিনীঅট্টম পড়িয়েছিলাম। এবার মোহিনীঅট্টম মানে মোহিনী রূপ। মোহিনী রূপ মানে কি? মোহিনী রূপ মানে হচ্ছে শ্রী বিষ্ণু যখন হচ্ছে নারী রূপ নিয়েছিলেন, তো নারীর কোমলতা সেইটা হচ্ছে মোহিনীঅট্টমের মধ্যে দেখানো হচ্ছে। একই রকম ভাবে এখানেও সেই লাস্যময়িতা প্রদর্শন করা হয়, মেয়েলি প্রতীক দেখানো হয়, মূলত হচ্ছে প্রেম, এই প্রেম ভাব, রোম্যান্টিসিজম, এইগুলো হচ্ছে পরিব্যক্ত হয় হচ্ছে তোমার এই মণিপুরি নাচের মধ্যে, মণিপুরি ক্লাসিক্যাল ডান্সের মধ্যে। উল্টো দিকে যদি তুমি যদি এখানের মধ্যে তোমার কি বলে, একটা হয় তাণ্ডব, সে তাণ্ডব মানে হচ্ছে তোমার বীরত্ব ব্যাপার, সেই বীরত্ব বা তাণ্ডব তার এর মধ্যে নেই, এই ব্যাপারটা হচ্ছে সব কোমলতা এবং হচ্ছে প্রেম, রোমান্টিসিজমকে ব্যক্ত করা হয়, ঠিক আছে, যেহেতু রাধাকৃষ্ণের কাহিনী। চলো, এরপরে এই যে পোশাকটা, এই পোশাকটার কথাই তোমাদের জিজ্ঞেস করছিলাম, পরীক্ষায় এসেছিল কিন্তু, যে মণিপুরি যে পোশাকটা ব্রাইড যারা হচ্ছে তোমার কোণে বিয়ের সময় পরে, সেটা তাদের ট্র্যাডিশন, আর সেই ধরনের পোশাক পরেই হচ্ছে তোমার মণিপুরি ক্লাসিক্যাল ডান্স হয়ে থাকে। এইটা হচ্ছে সেই পোশাক যার হচ্ছে বৈশিষ্ট্যটা হচ্ছে ঘাগরাটা, এই যে এটাকে বলা হয় হচ্ছে কুমিল। এটাকে কি বলা হয়? কুমিল বলা হয়। তো পরীক্ষায় জিজ্ঞেস যদি করে যে কোন ধরনের পোশাক পরে মণিপুরি ক্লাসিক্যাল ডান্স করা হয়, সেইটা হচ্ছে কুমিল বলা হয়। এবং এই কুমিলটাকে পুরো যেই আর কি পোশাকটা, এই পুরো পোশাকটাকে বলা হয় হচ্ছে পোটালি। পুরো পোশাকটা হচ্ছে পোটালি, আর নিচের এই পাটটা হচ্ছে কুমিল বলা হয়। তো কুমিল বলো, পোটালি বলো, একই ব্যাপার, মণিপুরি ডান্সে ব্যবহৃত হচ্ছে, ঠিক আছে। এবং হচ্ছে এই কুমিল, এইটা হচ্ছে মণিপুরি ডান্সও, প্লাস হচ্ছে সেখানকার ব্রাইড যারা কনে হয় তাদেরও হচ্ছে এই পোশাক পরেই নাচ করেন। আর একটা প্রশ্ন পরীক্ষাতে এসেছিল, বলছে যে এই মণিপুরি ডান্স করতে গিয়ে কোন বাদ্যযন্ত্র বাজানো হয়? সেটা হচ্ছে পং, যেটাকে আমরা মণিপুরি মৃদঙ্গ বলে থাকি, খোল বলে থাকি। তো মৃদঙ্গ, এই মৃদঙ্গকে মণিপুরিতে পং বলা হয়। এই পং বাদ্যযন্ত্র বাজিয়েই মণিপুরি ডান্স হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, এইবার দেখবো মণিপুরি কিছু বিশেষ নৃত্যকার। তো কিছু নৃত্যকার রয়েছে, নৃত্যশিল্পী রয়েছে। সবার প্রথমে যার নাম মনে রাখবে, গুরু বিপিন সিনহা, না জানি কতবার এসছে। তো গুরু বিপিন সিনহা হচ্ছে মণিপুরি ডান্সের একজন বিশিষ্ট একটা নৃত্যকার। যেমন বিরজু মোহন, মানে বীরজমোহন মিশ্রা, বা হচ্ছে তোমার তোমার হচ্ছে বিরজু মহারাজ। বিরজু মহারাজের নাম মানে হচ্ছে কত্থক, তেমনি হচ্ছে গুরু বিপিন সিনহার নাম মানে হচ্ছে মণিপুরি নৃত্য। তারপরে চলে আসো চার বোন, জাভেরি সিস্টার্স বলা হয় তাদেরকে। জাভেরি সিস্টার্সের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার এই যে কোথায় গেল, দর্শনা জাভেরি এবং তার বোনেরা নয়না জাভেরি, রঞ্জনা জাভেরি, সুভদ্রা জাভেরি। তো এই যে জাভেরি সিস্টার, চার বোন, তারাও হচ্ছে মণিপুরীর সাথে যুক্ত, এসছে পরীক্ষাতে। তাহলে জাভেরি সিস্টার, গুরু বিপিন সিনহা। দেন হচ্ছে সোহিনী রায়। সোহিনী রায় তিনিও হচ্ছেন মণিপুরি ডান্সার একজন বিখ্যাত ব্যক্তি। আচ্ছা, এরপরে আমরা দেখবো হচ্ছে ওডিসি ক্লাসিক্যাল ডান্স, আর একটা ক্লাসিক্যাল ডান্স ওডিসি, ঠিক আছে। তো মণিপুরের মতনই এর জনপ্রিয়তা রয়েছে, এবং যেহেতু এটা ক্লাসিক্যাল ডান্স, তার একটা পুরনো ইতিহাসও রয়েছে, এবং এর একটা ইউনিক অনেক কিছু বিশেষত্বও রয়েছে। সবার প্রথমে দেখি, এটা ওড়িশা রাজ্যে অবশ্যই হবে, এবং এটাও হচ্ছে শ্রীকৃষ্ণের প্রতি হচ্ছে প্রেম নিবেদন, বা শ্রীকৃষ্ণের প্রতি আরাধনা, শ্রীকৃষ্ণকে যে আরাধনা করবার জন্য যে নৃত্য সৃষ্টি হয়েছে সেইটা। কিন্তু এর ফর্মটা রাধাকৃষ্ণের থেকে একটু আলাদা। এটা হচ্ছে মূলত আমরা জগন্নাথ দেবের প্রতি যে হচ্ছে আরাধনা করি, বা জগন্নাথ দেবকে যে তোমার কি বলি পুজো করি, সেইটা এখানে হচ্ছে ব্যক্ত করা হয়। তো শ্রীকৃষ্ণ মানে হচ্ছে জগন্নাথ দেব, ওকে।
ওড়িশা মানেই হচ্ছে জগন্নাথ দেব পুরী। তো এই ওড়িশি নৃত্যের এই যে তোমার যে ছবিটা দেখতে পাচ্ছ এটা, এবার এর যে পোশাকটা এটাই তো একটা আলাদা ইউনিক ব্যাপার। আর এর মধ্যে বেশ কিছু শারীরিক মুদ্রা এবং শারীরিক ভঙ্গি রয়েছে যেগুলো অন্য কোনো ক্লাসিক্যাল ডান্সে দেখা যায় না, এর মধ্যেই দেখা যায়। যেমন তুমি যদি ভালো করে দেখো, এইখানে হচ্ছে তোমার বডিতে 3 ধরনের ভঙ্গি রয়েছে। একটা হচ্ছে দেখো, মাথাটা এইদিকে বেঁকে রয়েছে, একটা ভাঁজ রয়েছে, তারপরে কোমরে একটা রয়েছে এবং পায়ে হাঁটুতে একটা রয়েছে। তাই 3 ধরনের, বডিতে 3 ধরনের যে ভঙ্গ রয়েছে এইটাকে বলা হয় ত্রিভঙ্গ। আর বললে পরীক্ষায় জিজ্ঞেস করবো যে ত্রিভঙ্গ এই স্টাইল বা এই শৈলীটা কোন নৃত্যের মধ্যে দেখা যায়, তখন বলতে হবে ওড়িশি নৃত্যের মধ্যে একটা স্টাইল হচ্ছে ত্রিভঙ্গ। ঠিক আছে, তো ত্রিভঙ্গ নৃত্য, ত্রিভঙ্গ স্টাইল। আর একটা হচ্ছে মাথায় যে এই যে চূড়াটা দেখতে পাচ্ছ, এই চূড়াটা শুধুমাত্র ওড়িশির মধ্যেই দেখা যায়, মণিপুরিতে নয়। কিন্তু মণিপুরিতে যে পোশাকটা ছিল সেটা শুধু মণিপুরিতে নয়। তো প্রত্যেকটা ক্লাসিক্যাল ডান্সের মধ্যে একটা কিছু বিশেষত্ব রয়েছে। ঠিক আছে, তো এর ইতিহাসও রয়েছে নিশ্চয়ই। কি ইতিহাস? বলছে ওড়িশি ডান্সের ইতিহাস হচ্ছে অনেক পুরনো, ক্লাসিক্যাল ডান্স তো। তো বলছে যেমন হচ্ছে ভারতনাট্যম সৃষ্টি হয়েছিল তোমার হচ্ছে মন্দির থেকে, মন্দিরের দেবদাসীরা সৃষ্টি করেছিল, দেবদাসীদের দ্বারা ঈশ্বরকে আরাধনা করবার জন্য তখন হচ্ছে সৃষ্টি হচ্ছে ভারতনাট্যম। একই রকম ইতিহাস হচ্ছে মণিপুরের তোমার হচ্ছে ওড়িশির ক্ষেত্র। তো ওড়িশিতে কিছু মন্দিরের দেবদেবীদের সামনে নৃত্য পরিবেশন করত, তাদেরকে বলা হতো মাহির বা মহির সম্প্রদায়। এই মহির সম্প্রদায়দের দ্বারাই হচ্ছে ওড়িশি নৃত্যের সৃষ্টি হয়। দেবদাসী মানে হচ্ছে ভারতনাট্যম, তারা দেবদাসী, এবং মাহির হচ্ছে ওড়িশি। তো মাহির বলো তারা হচ্ছে মন্দিরে থাকতেন, এবং হচ্ছে দেবদাসী বলো তারা হচ্ছে মন্দিরে থাকতেন। ঠিক আছে, তো মাহির সম্প্রদায় দ্বারা ওড়িশি সৃষ্টি হয়েছে। ঠিক আছে, এবং তার পরবর্তীতে কি বলা হয়, আর একটা কথা আছে, বলছে যে মন্দিরের দেবতা এবং দেবীকে খুশি করবার জন্য সেই সময়ে একটা নৃত্যের একটা দল সৃষ্টি হয়, যারা কি করতো মন্দিরের মধ্যে থাকতো এবং ছেলেরা মেয়ে সাজতো, মেয়ের পোশাক পরতো, পরে তারপরে তারা নৃত্য করত। এই টিমটাকে, এই যে তারা নৃত্য পরিবেশন করছে তাদেরকে বলা হতো গোটিপুয়া। তাদেরকে বলা হতো কি? গোটিপুয়া বলা হতো। যারা হচ্ছে ছেলেরা মেয়ে এসে যে নাচতো, নাচ করতো দেবতাদের সামনে, দেবতার মূর্তির সামনে, এরা সাধারণত কিশোর বয়সী ছিল, মোটামুটি 6 থেকে 14 বছরের, 6 থেকে নয়, ওই 10-12 বছর থেকে 14 বছরের যে সমস্ত ছোট ছোট ছেলেরা হয় তারা হচ্ছে মেয়ে সেজে নৃত্য করত। ঠিক আছে, তো মাহির সম্প্রদায়, গোটিপুয়া সম্প্রদায়, এরাই হচ্ছে প্রথম দিকে একদম আদি যুগে তোমার ওড়িশি নাচের সূত্রপাত ঘটালো। এরপরে আস্তে আস্তে এর একটা আধুনিক রূপ আসতে শুরু করে। আধুনিক মানে এই ওড়িশি ডান্স আর তোমার হচ্ছে মন্দিরের মধ্যে সীমাবদ্ধ রইল না, এর গণ্ডিটা অনেক বেড়ে গেল। এবার এটা একজন ব্যক্তির নাম হচ্ছে পণ্ডিত কেলুচরণ মহাপাত্র। ওড়িশি মানেই হচ্ছে কেলুচরণ মহাপাত্র। যেমন হচ্ছে যখন তুমি কত্থকের নাম নেবে, কত্থক মানেই হচ্ছে কি? কত্থক মানে হচ্ছে বিরজু মহারাজ। তারপরে গুরু বিপিন সিনহা মানেই হচ্ছে মণিপুরি ডান্সার, তেমনি হচ্ছে তোমার পণ্ডিত কেলুচরণ মহাপাত্র মানে হচ্ছে ওড়িশি ডান্স। তো এই কেলুচরণ মহাপাত্র, তারপর হচ্ছে পঙ্গচরণ দাস, দেবপ্রসাদ দাস, এই দেবপ্রসাদ দাস, এরা প্রত্যেকেই হচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে মণিপুর তোমার হচ্ছে ওড়িশি ডান্সকে এত পপুলার করে দেয়। তা আধুনিক যে রূপটা দেখতে পারি, আধুনিক যে ফর্ম দেখতে পারি, তার পোশাক থেকে শুরু করে তার ছন্দ, তাল, লয়, তারপরে হচ্ছে সঙ্গীত, প্রত্যেকটা জিনিসই হচ্ছে এদের দ্বারাই সৃষ্টি হয়েছে। ঠিক আছে, তো এইভাবে করে আস্তে আস্তে ধীরে ধীরে শুধু ভারতে নয়, আন্তর্জাতিক পরিচিতি লাভ করে হচ্ছে ওড়িশি ক্লাসিক্যাল ডান্স। ঠিক আছে, তো কিছু বৈশিষ্ট্য রয়েছে যেটা আমি তোমাদের বলছিলাম। একটা রয়েছে ত্রিভঙ্গ। এই যে ত্রিভঙ্গ দেখতে পাচ্ছ, ত্রিভঙ্গের মধ্যে কি রয়েছে? ত্রিভঙ্গ, এই যে ত্রিভঙ্গ, একটা ঘাড়ে একটা ভঙ্গ রয়েছে, কোমরে একটা ভঙ্গ রয়েছে এবং হাঁটুতে একটা ভঙ্গ রয়েছে। তো এই যে স্টাইলটা, এইটাকে বলা হচ্ছে ত্রিভঙ্গ স্টাইল, ওড়িশিতে দেখা যেতে পারে। তারপরে আরেকটা স্টাইল দেখতে পাচ্ছ, দেখো পুরো হাঁটুটা ভাঁজ করে আর কি ইয়ে করে রয়েছে। এই যে স্টাইলটা, এটা হচ্ছে তোমার বীর বা তাণ্ডবের সময় ব্যবহৃত হয়, তাণ্ডব করার সময়, ওড়িশিতে তাণ্ডব। তো ওড়িশি তাণ্ডবের এই পার্টিকুলার স্টাইলটাকে বলা হয় হচ্ছে তোমার তোমার হচ্ছে চৌকো বলা হয়। কি বলে এটাকে? এটাকে বলা হয় চৌকো। তাহলে চৌকো এবং ত্রিভঙ্গ এই দুটো জিনিসই হচ্ছে মণিপুরীর একটা বিশেষত্ব। ঠিক আছে, তাণ্ডবের সময় ব্যবহৃত হচ্ছে চৌকো। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে আহার্য। ক্লাসিক্যাল ডান্সের বা ক্লাসিক্যাল শাস্ত্রের মধ্যে তোমার আহার্য মানে হচ্ছে নাচের পোশাককে বোঝানো হয়। তো মণিপুরি পোশাকে একটা বিশেষত্ব রয়েছে। কি পরা হয়? এখানে সিল্কের শাড়ি পরিধান করবে, তারপর হচ্ছে রূপলি হতে পারে, রূপলি অলংকার পরিধান করবে, অলংকার খুব ভারী অলংকার হয় এখানটাতে। ঠিক আছে, এবং এর বিশেষত্ব রয়েছে যেটা আমি প্রথমে বলছিলাম যে এদের মাথার মুকুটটা, এই যে মাথায় যে মুকুটটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে ওড়িশি ডান্সের মধ্যেই দেখা যাবে, আর এইটাকে বলা হয়
তাহিয়া। তাহলে এটাকে কি বলা হয়? এই যে মাথার মুকুটটা তাহিয়া, পরীক্ষা জিজ্ঞেস করতে পারে যে তাহিয়া এটা কি বা কোন ক্লাসিক্যাল ডান্সের সাথে সম্পর্কিত? ওডিসির সাথে সম্পর্কিত, ঠিক আছে, তাহিয়া। কিছু বিশিষ্ট নৃত্যকার রয়েছে বা নৃত্যশিল্পী রয়েছে ওডিসির ক্ষেত্রে। সবার প্রথমে মনে রাখবো কেলুচরণ মহাপাত্র, তিনি হচ্ছেন ওডিসিকে পুনরুজ্জীবিত করেন বা পথিকৃৎ বলা হতে পারে। তারপরে সোনাল মানসিং, ভীষণ ইম্পর্টেন্ট সোনাল মানসিং এর নাম। তো এই সোনাল মানসিং শুধুমাত্র ওডিসি নয়, ভারতনাট্যমও করে থাকে, ভারতনাট্যম প্লাস হচ্ছে ওডিসি, সোনাল মানসিং। দেন আমরা জিজ্ঞেস করবো হচ্ছে মাধবী মুদগাল। মাধবী মুদগাল হচ্ছে আন্তর্জাতিকভাবে প্রশংসিত। তো মাধবী মুদগাল, সোনাল মানসিং, কেলুচরণ মহাপাত্র এরা, এবং হচ্ছে তোমার সুজাতা মহাপাত্র, রতিকান্ত মহাপাত্র। এই যে মহাপাত্র, এই টাইটেলগুলো কিন্তু ওড়িশারই হয়। তো ওড়িশা মানে হচ্ছে ওড়িশি নাচ। রতিকান্ত মহাপাত্র, সুজাতা মহাপাত্র এবং হচ্ছে কেলুচরণ মহাপাত্রের পুত্র হচ্ছে তোমার রতিকান্ত মহাপাত্র। তিনি একটা স্কুলও বানিয়েছিলেন, ওড়িশি স্কুল বানানো আছেন ভুবনেশ্বরে। এই কোশ্চেনটাও এসেছিল কিন্তু, ঠিক আছে। চলো দেন আমরা দেখব লাস্ট এবং 8 নম্বর ক্লাসিক্যাল ডান্স সত্রিয়। সত্রিয় ক্লাসিক্যাল ডান্স হচ্ছে একেবারে নবীনতম ক্লাসিক্যাল ডান্স, একেবারে রিসেন্ট, কিছুদিন আগেই 2000 সালে এটাকে হচ্ছে ক্লাসিক্যাল ডান্সের মর্যাদা দেয়া হয়। 2000 সালে এটা আসাম থেকে উঠে এসছে, ঠিক আছে, আসামে। তো এরও একটা প্রাচীন ইতিহাস রয়েছে। বলছে আসামে হচ্ছে তোমার কি বলে, আসামের হচ্ছে যে বৈষ্ণবের মঠগুলো হয়, মন্দিরগুলো হয়, সেগুলোকে সত্রিয় বলা হতো, ঠিক আছে, সত্র বলা হতো। তো এই বৈষ্ণবীয় মঠে হচ্ছে প্রথমত এই নৃত্যটা শুরু হয়েছিল, বৈষ্ণবীয় মঠে। এবার বৈষ্ণবীয় মঠ মানে হচ্ছে শ্রীকৃষ্ণ। তো শ্রীকৃষ্ণের যে বৈষ্ণবীয় মঠ হতো, তো এই সত্রিয় নৃত্যের পেছনে ব্যাকগ্রাউন্ডে বা পটভূমিতে শ্রীকৃষ্ণ রয়েছে। তো শ্রীকৃষ্ণের আরাধনা এক প্রকার। তো সেখান থেকে হচ্ছে এর জন্ম হয়েছে, এবং এর যে আধুনিক রূপ দিয়েছে তার নাম হচ্ছে শঙ্করদেব, শ্রীমন্ত শঙ্করদেব। তো ভাই এর নামটা অবশ্যই মনে রাখবে, কেলুচরণ মহাপাত্র, তারপর হচ্ছে এদের লিস্টের মধ্যেই আরেকজন ব্যক্তি হচ্ছে শ্রীমন্ত শঙ্করদেব, ঠিক আছে। আচ্ছা, বললাম 2000 সালে হচ্ছে ক্লাসিক্যাল ডান্সের মর্যাদা পেয়েছিল। ইতিহাস যা বলে দিয়েছি, তোমার হচ্ছে শ্রীমন্ত শঙ্করদেব, তিনি তার শিষ্যদের নিয়ে হচ্ছেন এই ভক্তি প্রচারের জন্য আস্তে আস্তে ধীরে ধীরে এই নাচটার আজকে তোমার বর্তমান রূপ দেয়। এবার এখানে আরেকটা শব্দ রয়েছে যেটা শুধুমাত্র শাস্ত্রীয়ের মধ্যে দেখা যায়, ঠিক আছে, সেটা হচ্ছে অঙ্কিয়া নাট। নাট মানে নাটক, নাটক মানে অভিনয়, ঠিক আছে। তো এই সত্রিয়র মধ্যে হচ্ছে বিশেষ প্রকারের একটা অভিনয় দেখা যায়, সেইটাকে বলা হয় কি তোমার অঙ্কিয়া নাট, ঠিক আছে, কি বলা হয়, অঙ্কিয়া নাট। আর এইটার জনপ্রিয়তা মানে হচ্ছে এইটাকে হচ্ছে সৃষ্টি করেছেন হচ্ছে শ্রীমন্ত শঙ্করদেব। তাহলে পরীক্ষায় যদি জিজ্ঞেস করে যে অঙ্কিয়া নাট কোন ক্লাসিক্যাল ডান্সের সাথে সম্পর্কিত, তাহলে আমরা পরিষ্কার বলতে পারবো তোমার হচ্ছে সত্রিয়র সাথে আসাম, ঠিক আছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করতে পারো, এবং বন্ধুদের মধ্যে শেয়ারও তুমি করতে পারো, কোনো রকমের এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তো ভালো লাগলে শেয়ার করবে, এবং হচ্ছে আমাদের আরও কি নতুন নতুন ভিডিও আসছে তার জন্য ওয়েট করতে থাকো। এবং সবার শেষে বলবো বেস্ট অফ লাক, পরীক্ষার জন্য প্রিপারেশন চালিয়ে যাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।